সালাম আলাইকুম বিসিসিবিএস। আজ রোববার রাত, ফেব্রুয়ারি, মহান ভাষা আন্দোলনের ফেব্রুয়ারিতে আমরা অলরেডি পদার্পণ করেছি এবং আমাদের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি খুব সন্নিকটে। আমরা আজ বাংলার এবং বাঙালির চিরন্তন একটা চেতনায় অবশ্যই উজ্জীবিত। কিন্তু আজকের টপিকটা একটু একটু কনফিউজিং, একটু আমাদেরকে থমকিয়ে দেয় একটা বিপ্লবের পরে। বলা হয় হচ্ছে পিস বাংলাদেশের টপিকস, এই কনটেক্সটে আমরা বলছি আজকের আলোচনাটা। পিস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ কনফ্লিক্ট। বলা হয়ে থাকে পিস শান্তি, কনফ্লিক্ট নেই তার মানে যে শান্তি নেই তা না। পিস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ কনফ্লিক্ট বাট দ্য প্রেজেন্স অফ জাস্টিস। পিস হচ্ছে প্রেজেন্স অফ জাস্টিস অ্যান্ড দ্য স্ট্রেংথ টু আপহোল্ড দ্য জাস্টিস। দিস ইজ মাই ওপেনিং স্টেটমেন্ট। দ্যাটস পিস অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর হয়েছে। অনেকেই শোকার্ত এবং বেদনার্ত, এবং অনেকেই আবার দেখছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের আনন্দ। সো আমরা বোঝার চেষ্টা করব যে বাংলাদেশে মব জাস্টিস রিসেন্টলি বেড়েছে এবং আগুন আগুন আগুন, দিস ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। এবং অপারেশন ডেভিল সান্ট ইজ অন দ্য ওয়ে বাংলাদেশে। সো অনেক অনেক আলোচনায় অনেকেই বেশ শঙ্কিত, কোথায় যাচ্ছে বাংলাদেশ। আগামী 6 মাস হয়েছে, তাই তো, 6 মাস পূর্তি হয়েছে সেই 5ই আগস্টের রক্ত দিয়ে কেনা বাংলাদেশ আবার দ্বিতীয়বার রক্ত দিয়ে কিনতে হয়েছে সেই বিপ্লবের। কিন্তু আমরা কি আসলে সঠিক পথে আছি? তো সেই আলোচনায় আজকে যাব। আমি একটু পরে শেয়ার করবো, সব জায়গাতেই যাচ্ছে, এই মুহূর্তে যাচ্ছে পাবলিকলি। আমার সাথে আজকে প্রথমবারের মতো জয়েন করেছেন মোস্তফা কামাল, পিএইচডি রিসার্চার ফ্রম ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান। সালাম আলাইকুম মোস্তফা, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ভালো আছি। আমাকে থ্যাংক ইউ, আমন্ত্রণ থ্যাংক ইউ। জানানোর জন্য। আমরা আরেকটা পরিচয় বলে দিই, মোস্তফা যে শাহবাগ আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ এবং অন্তঃপ্রাণ। তোমার ভাইয়া, তুমি ইউ সেড ইউ হ্যাড এ টি শার্ট দ্যাট ইউ ওয়্যার ফর হ্যাঁ, সেটা আমি শাহবাগ। দেখাইতে পারি। দিস ইজ দ্য থিং দ্যাট ইউ প্রাউড শাহবাগ, সো ইউ ওয়েন্ট ফর দ্য চেতনা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চেতনার আন্দোলনে সম্পৃক্ত ছিল ডেফিনেটলি। তো থ্যাংক ইউ মোস্তফা, উইল কাম ব্যাক টু ইউ। আমার সাথে আছেন মিসবাউল ইসলাম, পাবলিক সার্ভেন্টস ফ্রম গভর্নমেন্ট অফ কানাডা। মিসবা, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আজহার ভাই আনার জন্য। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু পরিচয় করে দিই, মিসবা ইজ ওয়ান অফ দি ফ্রন্ট রানার এবং খুবই অ্যাক্টিভিস্ট বলবো আমি, সে স্বীকার করবে না, ফর 5ই আগস্টে যে বিপ্লব ঘটেছে ফ্যাসিজমের বিরুদ্ধে। হি ইজ এ স্ট্রং ভয়েস সো ফার, ইউ হ্যাভ প্রুভেন দ্যাট, সরি, অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেট ইউ ফর দ্যাট ভয়েস থ্যাংক অ্যান্ড ইউ। লজিক। সো উইথ দিস টোন উই আর গোইং টু আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ কিভাবে সামনে এগোবে। অনেকে বলছেন বাংলাদেশ নাকি অন্ধকার একটি ভবিষ্যৎ। সো প্রথম প্রশ্নে আমি যাই, যে টকিং পয়েন্ট আমরা বলার চেষ্টা করছি এবং আমরা শুনবো ইন দ্য অর্ডার অফ এনিওয়ান ইউ ক্যান জয়েন ইন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে মব জাস্টিস, আগুন কেন, কেন কেন এই ফেব্রুয়ারিতে 2024 সালে, রাইট নাও? প্রশ্ন। প্রশ্ন ঠিক আমার জন্য? ইয়েস, ইউ ক্যান প্লিজ ওকে। টেক ইট। সো প্রথমে যে আপনি মব জাস্টিসের যে ডেফিনেশনটা, সো মানে আমি এই জায়গায় একটু করে যে বাংলাদেশে এখন যা দেখতেছি এটা আসলে মব জাস্টিস কিনা, এটাতে মনে হয়, আমার মনে হয় যে আমাদেরকে একটু ডিফাইন করা উচিত। লেটস সে এই ইস্যুটা নিয়ে অনেকে এখন কথা বলতে চায় না, যেটা আমরা একটু করে ডিসকাস করতেছিলাম যে ধানমন্ডি 32 নম্বরে যেটা হয়েছে, রাইট? সো এখানে এটা কি মব জাস্টিস কিনা? আবার ধরেন গাজীপুরে কিছু ঘটনা হয়েছে, আবার অন্যান্য জায়গায় আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু ছোটখাটো ঘটনা দেখেছি যে অনেক সময় লোকজন হয়তো তাদের নিজেদের হাতে আইন হাতে তুলে নিয়েছে। সো বাংলাদেশে তো পকেট মারকেও মারা হয়, পকেট মার যদি ধরা হয় রাস্তার মধ্যে একদম পিটানো। এক্স্যাক্টলি। সো বাংলাদেশে এটা কিন্তু এরকম না যে লাইক আমরা সবকিছুকে যদি এখন বলি যা হইতেছে এভরিথিং ইজ মব জাস্টিস, দ্যাট নট জাস্টিফাইড। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে একটা রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন কারণে বিপ্লবের যেসব মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বিপ্লবের প্রতি মানুষের যে দাবিগুলো ছিল, সবগুলো কিন্তু পূরণ হয়নি। সো এবং এই ক্ষেত্রে স্টুডেন্টদের একটু অনেকে বলতেছে যে তারা কিছু ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করেছে, আবার এখন এসে তাদেরকে তাদের পাওয়ারটা দেখাইতে হচ্ছে, এই জন্য 32 নম্বরের ঘটনা ঘটেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে পলায়িত যে আমাদের প্রধানমন্ত্রী, তারও ভূমিকা আছে, যে ওনারা যে ধরনের কথাগুলো বলছেন, উস্কানিগুলো দিচ্ছেন, সবকিছুকে আমি মব জাস্টিস বলবো না এই কারণেই। সো সো ওকে, একটু থামাই আমি, ওটা সেকেন্ড কোশ্চেন, আমি আলাদা করে দিই কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে যে পলাতক ফ্যাসিস্ট শুধু প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী না, তার সহযোগীরাও অনেকে লুকিয়ে আছেন, এবং সেই সহযোগীদের মধ্যে বলা হচ্ছে যে তাদের কি ভূমিকা, রেসপন্সিবল কিনা ফর বেটার বাংলাদেশ এন্ড পিসফুল বাংলাদেশ। সেকেন্ড কোশ্চেন। সো মোস্তফা কামাল, আবার আমি প্রথম কোশ্চেনে ফেরত যাই, যে মব জাস্টিস হচ্ছে আমাদের সরকার তো এটা দেশের জন্য একটু খারাপ এই ধরনের অনুভূতি, এবং দিস ইজ নট গুড ফর এনিওয়ান এন্ড এনি কান্ট্রি। সো মব জাস্টিস হচ্ছে কেন,
What do you think? আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি যেহেতু বিশেষ করে আমি যদি বলি, আমি আসলে কানাডায় প্রায় 14 বছর ধরে আছি। তো এখন আমি একটা জিনিস উদাহরণ দিতে চাই প্রথমে, মানে আমি আসলে একাডেমিক ডেফিনেশনে যাব না, প্রথম কথা এক। 2 নম্বর কথা হচ্ছে যে আমি আমার সামনে সংঘটিত একটা ঘটনার কথা বলি। আমি যখন ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে মাস্টার্স করতেছিলাম, ঠিক এক্সাক্ট মানে আমি যখন রাস্তা ক্রস করতেছিলাম, এক্স্যাক্টলি ঠিক আমার সামনে যে ছেলেটা হাঁটতেছিল, তাকে আমাদের যে সিটি বাস আসে ধাক্কা দিল। সে জাস্ট আমার জাস্ট ইন ফ্রন্ট অফ মি, আমি বলতেছি ইট, মানে আমি ওই ছেলের জায়গায় এটা আমি হতে পারতাম। ছেলেটা ঠিক একদম জাস্ট বলতেছে আমাদের ইউনিভার্সিটির ভিতরে রিং রোডে, সেখানে বাসটা ধাক্কা দিল, সিটি বাস, ছেলেটা পড়ে গেল, সম্পূর্ণ নাটক রক্ত দিয়ে ভর্তি হয়ে গেল। এবং ইনফ্যাক্ট আমি সেইখানে সাথে সাথে সেই ছেলেটাকে নিয়ে Okay, জাস্ট তারপর ওখানে কি হলো? রাস্তার উপরে বসে থাকলে ইয়ে করলাম। হুম। এখন কথা হচ্ছে, একটা সিটি বাস আবার বলতেছি, এবং ওই বাসের মধ্যে প্রায় 90% ছিল স্টুডেন্ট। এখন একটা স্টুডেন্টও ড্রাইভারকে গিয়ে মানে কোনো কিল ঘুষি কোনো কিছু করলো না, বাসটা ভাঙতো না। Okay, sure. এখন আপনি যদি বলেন এই একই ঘটনা যদি আমাদের ঢাকা ভার্সিটিতে হইতো বা বাংলাদেশের অন্য ভার্সিটিতে হইতো, তাহলে আমরা কি করতাম? আমরা গিয়ে আমার হয়তো মনে হয় ওই অন দ্য স্পট আমাদের ড্রাইভারটাকে মেরে ফেলতাম, তাই তো? এটা খুব স্বাভাবিক ঘটনা, এই যে This ঘটনাটাই is ঘটে। me, this is you, this is me. We smell Bangladesh. This is Bangladesh. Unfortunately, this is Bangladesh. এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে সেই ঘটনাটা কানাডায় ঘটলো না কেন? কেন আমার ওই ইউনিভার্সিটি, আমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশের ইউনিভার্সিটি স্টুডেন্ট কেন মারতে যাচ্ছে, আমরা কেন মারতে যাচ্ছি না এখানে কানাডায়? বা আমি কেন বললাম না? এবং আবার বলছি, কোনো মানুষ এখানে আগে আসলো না, আমি যেখানে, সেই ড্রাইভারও গাড়ি কোনো চালাই গেল না, সে যখন অ্যাক্সিডেন্ট করতে অন দ্য স্পট দাঁড়ায় থাকলো So গাড়ি। you're answering why? Yes, why mob justice এখন is আমার happening? মনে হয় যেটা আমি বলি, এই দিস ইজ এ কালচারাল প্রবলেম। So আমাদের মধ্যে আছে এটা, আমাদের বিল্ট ইন, গত 500 বছর এক্স্যাক্টলি। 2000 বছরের ইতিহাসে আছে, আমরা বলবো সত্যিকার অর্থে। তাহলে এটা কেন হয় আমরা জানি। আর্মি যখন ব্যাটন দেয়, যখন ওই আর্মি যখন আইনের যখন শাসনটা একটু মনে হয় কম, তখনই কিন্তু এগুলো বেশি ঘটে। আমার রাইট? এই প্রশ্নটা আমি বলি, পরে যাচ্ছি আমরা কেন হচ্ছে, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভূমিকা কি। যারা হেরে গেছেন, যারা হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। যারা হেরে গেছে তাদের ভূমিকাটা কি, যারা যারা জিতে গেছে তাদের ভূমিকা কি, এটা পরে আসছে। কিন্তু আমাদের রক্তের মধ্যে কিন্তু আছে এটা, আনডিকুটেড একটা আমাদের কালচার। দিস ইজ ভাটি ভাটির লোক। এটাই তো বলছো মোস্তফা কামাল? হ্যাঁ, আমি এই কথাটাই আমি বলবো স্ট্রং। আবার বলতেছি যে এটা দিস ইজ নট যে আমার যে ধানমন্ডি যে প্রথম আনফর্চুনেট। বত্রি ভাঙলাম, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ ফেস দিস কাইন্ড অফ প্রবলেম। উই বলো ফেস হ্যাঁ, দিস কখন কাইন্ড অফ হয়েছে? প্রবলেম হোয়াট ওয়াজ এভরি দ্য লাস্ট আদার ডে। টাইম? কবে? কোনটা? আচ্ছা, আমি বলতেছি এই জন্য ঘটনা আপনি দেখবেন যে আমাদের ঠিক, আমি যদি বলি রংপুরের ব্যাপারে, আমাদের ঠিক আমি যে কলেজ থেকে পাশ করছি, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের, আমার মানে আমার কলেজের একটা টিচারকে একটা ধর্মীয়, মানে তাকে ধর্মীয় আখ্যা দিয়ে যে সে পড়ে ফেলছে, তাকে অন দ্য স্পট মেরে ফেলছে। আমি আমার কলেজ রংপুর পাবলিক কলেজের একজন শিক্ষককে আমরা কি বললাম, তাকে আমি বললাম যে সে মানে কোরআন পড়াইছে আমি বা একটু হেল্প এরকম। করি ভাই, আই নো ইটস হ্যাঁ, জি ইমোশনাল, বলেন। বাট জি। you are actually saying, what I meant is that this happened to people say, this happened before বাড়ি ভাঙ্গা, ক্যান্টনমেন্টে বাড়ি ভাঙ্গা, সে খালেদা জিয়ার বাড়ি, জিয়াউর রহমানের বাড়ি ভাঙা হয়েছে এর আগে বুলডোজার দিয়ে। ইয়েস, দিস হ্যাপেন্ড বিফোর, ইয়েস অর নো? না, আমি যদি বলবো যে জিনিসটা হচ্ছে দিস ইজ লিটল ডিফারেন্ট। একটা আমি যদি বলি যে ইন ওয়ান ইনসিডেন্ট স্টেট ওয়াজ, ইট ইজ দ্য স্টেট হিমসেলফ হু ডিড দি জব। আমি যদি বলি খালেদা জিয়ার বাড়ি কিন্তু আমরা সাধারণ কোনো জনগণ ভাঙিনি। খালেদা জিয়ার বাড়িটা যেটা ভাঙা হয়েছে এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড। এবং আপনি যদি দেখেন যে শেখ হাসিনার একটা কিন্তু ইন্টারভিউ আছে, যে আমি অনেক আগেই, সে 96 সালে তাকে যখন ওই যে বললাম 1 টাকায় গণভবন যে লিখে দেওয়া হয়েছিল তার এবং তার বোনের নামে, এবং পরবর্তীতে লতিফুর রহমানের কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তাকে বাইর করে দেওয়া হয়েছিল, এবং সে বলতো যে ওই জিনিসটাকে মেমোরাইজ করে বলছে, আমি সেই সময় ঠিক করছি যে আমি এরপরে যেদিন ক্ষমতা আসবো ঠিক সুযোগ পেলেই তাকে বাইর করে দিব। আপনি চিন্তা করেন, একটা প্রধানমন্ত্রী তার হচ্ছে যে শপথ নিয়ে করতেছে, পার্সোনাল আবেগ ইমোশন নিয়ে একটা মানুষকে এইভাবে তো এটা পারে না। তো থ্যাংক ইউ। এখন আমরা সে একটু দর্শকদের বলে দিই, জি, আমরা এখন শুনবো জি, বিজয়ের কথা। দর্শকদের বলি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলছি না, এবং এই ধরনের ভাঙচুরকে সাপোর্ট করবো না। একটু পরেই শুনতে পাবেন। ডোন্ট থিঙ্ক দ্যাট উই আর গোইং টু সাপোর্ট দিস টাইপ অফ মব জাস্টিস, উই আর নট গোইং টু, বাট উই আর জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ওয়াই। সো উইক ল এনফোর্সমেন্ট, আর আরেকটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের নেচারেই আছে এরকম একটা ব্যাপার, যেটা জঙ্গল ল, একটা জঙ্গলের মধ্যে রুলস, জঙ্গল ল, এরকম একটা ব্যাপার স্যাপার। তো মেজবা, Mustafa, if you want to join add something, যে সেকেন্ড পয়েন্টটা যেটা ছিল আমাদের, যে এখানে একটা হার জিত হয়েছে, তো হারুপাট্টির দায়িত্ব কি?
আর জেতা পার্টির দায়িত্ব কি? না অনেকে বলছে আমরা হারু পার্টি নাকি ধোয়া দিচ্ছে বারে 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 ইনস্টিগেট করতেছে খোঁচায় খোঁচায়, তখন জেতা পার্টি সত্যি কথা বলতে গেলে there was not enough blood after the win. If you compare which party, হারু পার্টি না জেতা পার্টি, কোন পার্টিতে ব্লাড বেশি গেছে? জেতা পার্টিতে ব্লাড বেশি গেছে, হারু পার্টিতে ব্লাড কম গেছে সোফার। Am I right? This is very dangerous, but I am saying No, we that's understand. টোটালি ট্রু। আপনি একটা জিনিস দেখেন, জাস্ট হাসিনার এই আওয়ামী লীগ সরকারের পতনের মনে হয় মাস খানেক আগে আমাদের যে ওবায়দুল কাদের সাহেব উনি একটা কথা বলেছিলেন, যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই 5 লাখ আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হবে। কিন্তু আপনি দেখেন 2000 এই যে নিরাপরাধ ছাত্র ছাত্রী মানুষকে হত্যা করার পরে কয়জন আওয়ামী লীগের নেতা কর্মীকে মব জাস্টিসে হত্যা করা হয়েছে আপনি বলেন? ক্যান ইউ ফাইন্ড ওয়ান? যদিও একজন অ্যালাউড না, আই ডোন্ট নো, মুস্তফা। নট আ সিঙ্গেল ওয়ান ইজ অ্যালাউড। আমরা চাই না এটা, বাট যেটা ওরা নিজেরা যে ভয়টা পাচ্ছিল, ওরা নিজেরা যে প্রেডিকশন করেছে এটা কিন্তু হয় নাই, বাংলাদেশের মানুষ ওই ইয়াতে যায়নি। তাহলে এদের কাছ থেকে এখানে যে সমস্যাটা আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা, আপনি যে ক্রুশাল যে কোশ্চেনটা করেছেন, যে হারু পার্টির এখানে ভূমিকা কি কি এবং এখানে জিতু পার্টি তারা এখানে কি করতে পারে। হারু পার্টির যে এটা ছিল, তারা যে ভুল করেছে তাদের মধ্যে কি আমরা কোনো ধরনের ন্যূনতম কোনো অনুশোচনা ক্ষমা প্রার্থনা জাতির কাছ থেকে পেয়েছি? আমরা পাইনি। আপনি দেখেন যেদিন মানে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে মানে আওয়ামী লীগের ফেস ইয়া থেকে ভেরিফাইড পেজ থেকে লাইভটা প্রচার করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, এবং মানে এটা কোন ধরনের একটা, দেখেন যে ছাত্রদের বিরুদ্ধে উনি সরাসরি অস্ত্র তুলে নিয়েছেন, সব আর্মি সব সেনাবাহিনীদেরকে বলেছেন যত লাগে তোমরা খুন করো, আমি মানে আই হ্যাভ টু স্টে ইন দ্য রিমেইন ইন দ্য পাওয়ার, রাইট? সো এই প্রধানমন্ত্রী আবার এই ছাত্রদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এবং যার আগে এরা বলেছে যদি আপনি ভাষণে আসেন আমরা 32 নম্বর গুড়াই দেব। কারণ ছাত্ররা মনে করতেছে যে এই যে আপনি যেটা বলছেন রুল অফ ল, জাঙ্গল ল, যেখানে রুল অফ ল নাই, তারা বলতেছে এখানে তাহলে আমরা কি করতে পারি, আমাদেরকে আমাদের অ্যাকশনটা নিতে হবে, যেটা বিপ্লবের মাধ্যমে আমরা পারি নাই। হাসিনার এখনো আমরা হয়তো বিচারের প্রক্রিয়া আছে। বিপ্লব করতে পারি নাই কেন, এই কোশ্চেনটা মোস্তফা কামালকে আনছি এবং বলি মিসবাহ শেষ করো, কেন পারি নাই? বিপ্লব তো করছি, জিতছি, যে পারি নাই কেন? পাই নাই যে এখানেও আমরা একটা, আমাদের দেখবেন অনেক অ্যাক্টিভিস্ট আমরা বলতেছি যে আমাদের ডক্টর ইউনূস উনি আমাদের বিতর্কের ঊর্ধ্বে, এভরিওয়ান হ্যাজ গুড রেসপেক্ট, আমরা ওনাদের ইন্টিগ্রিটি, ওনার সততা বা ওনার দেশপ্রেম অথবা দেশের জন্য যিনি ভালো চান এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু সম্ভবত আমাদের যে এখন উপদেষ্টা পরিষদ আছে তাদের মধ্যে যথেষ্ট ধরনের কর্মঠ অ্যাক্টিভ মানে লোকজনের ঘাটতি আছে। আমার মনে হয় যে মূল ইয়াটা যে তারা বাংলাদেশটাকে বর্তমানে এই ধরনের বিপ্লব পরবর্তী অবস্থা, এটা রিয়েলি ডিফিকাল্ট। আই এম নট টেলিং লাইক দে আর গেটিং লাইক অনলি 10 আউট অফ 100, বাট দে আর গেটিং দ্য পাস মার্ক। বাট আমার মনে হয় যে দেয়ার আর মানে এ লট টু ডু। তাদের আরো এই ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল, স্পেশালি ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন। আমরা এখানে বাংলাদেশের এমবেসি নিয়ে আমরা অনেক কাজ করেছি, আপনি নিজেও জানেন যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচুর দুর্বলতা নিয়ে কথা বলেছি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দুর্বলতাগুলা, যেভাবে তারা ধরেন বিভিন্ন, আমরা চিটং এ একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম, চিটং এ মেয়র হয়ে গেল, নির্বাচনে পরাজিত একজন প্রার্থীকে তারা মেয়র বানাই দিল। এগুলো কিন্তু নট অনলি ইন চিটাগং, এগুলো এই ধরনের মানে আমরা বলবো অদূরদর্শী এবং প্রবাবলি লাইক ইভেন অজনপ্রিয় এই ধরনের ডিসিশন এই সরকার প্রচুর নিয়েছে, এবং যে কারণে এই দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুই যে অবস্থায় আমরা আশা করতেছিলাম এবং যে জনসাপোর্টটা ছিল এটাকে আসলে ওরা পুরোপুরি কাজে লাগাইতে ব্যর্থ হয়েছে পুরোপুরি। বাট আমি বলবো দে আর ডুইং এ ওয়েল গুড জব No, গিভেন no, দ্য you're সার্কামস্টেন্সেস। giving them a pass, okay, but Mustafa, but they are responsible. They have to take the blame. ও Mustafa ইয়েস। Kamal, তোমার কি মন্তব্য ভাই? আচ্ছা, আমি যে জিনিসটা মনে করতেছি সেটা হচ্ছে মানে মেজবাহ সাহেব যেটা বললেন যে আসলে ডক্টর ইউনূস বা ওনার যে উপদেষ্টা মন্ডলীর সদস্য, এদের আসলে দে আর রিয়েলি হাইলি কোয়ালিফাইড, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে দে কাম ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আর আমরা যেটা জানি সবসময় যে আসলে আমরা একটা ফুটবল খেলায় আমরা দেখছি যে বিশেষ করে আপনি যদি দেখবেন যে ঠিক আমি যদি বলি যে বিশ্বকাপের যে খেলাটাতে ব্রাজিল যে 7 গোল খেলো, আমরা কি খারাপ বলবো যে ওই টিমটা কি খুব খারাপ ছিল? তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আসছে। কিন্তু যখন একটা রিদম, মানে একটা জিনিস হচ্ছে, একটা ফুটবল ইজ নট এ জাস্ট ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান টিম, এভরিওয়ান হ্যাজ টু
প্লে অ্যাজ এ টিম। যদি 11 জন যখন আমরা ইয়া করি, আমরা দেখছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমরা নিজেরাও দেখি যে নিয়মিত খুব ছোট দলের সঙ্গে হেরে যায়, ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন। সেটা কখন হয়? যেদিন দেখবো যে একটা ব্রাজিল বা আর্জেন্টিনা যখন রিদম হারায় ফেলে, তখন ওরা আসলে কিছু করতে পারে না, একটা ছোট দলের কাছে হারে যায়। ঠিক আমি যদি মনে করি একই ধরনের ঘটনা ঘটতেছে ডক্টর ইউনূসের ক্ষেত্রে, কি যে আমাদের বর্তমান গভর্নমেন্টে আমি যদি বলি যে মেসি আমার সঙ্গে, জি বলেন। ফিনিশ করো, থট প্রসেস ফিনিশ করো, হোয়াট ইউ হ্যাঁ, আমি বলি যে আমাদের এই টিমের হচ্ছে, আমরা যদি বলি ঠিক মেসি বা রোনালদো হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, এবং কিন্তু তার টিমের অন্য যে মেম্বার গুলো আছে তাদেরকেও কিন্তু ঠিক মানে মেসিকে আমরা যদি বলি স্ট্রাইকার, আমাকে যদি তাকে যদি আমরা বলটা পাস না করি, একটা জিনিস আমরা সত্যি সে কথা কিন্তু বলি বল আমরা দিতে পারবে সবাই না। তো জিনিসটা হচ্ছে সেম। সো বটম লাইন, ইফ ইউ ইন্টারপ্রেট ইট, ডক্টর ইউনূসের মাঝে প্রতিহিংসার কোনো বিন্দু মাত্র নাই। এটা যদি কেউ বলে থাকে, ইটস রং স্টেটমেন্ট। ইফ দিস ইজ নট হিজ এজেন্ডা, ডক্টর ইউনূসের জায়গায় এখন যা হচ্ছে, ডক্টর ইউনূসের জায়গায় যদি আক্কাস থাকতো, মনির থাকতো, আর সাদেক থাকতো, আজকে সাদরুল থাকতো, সেম থিং উড হ্যাপেন, বিকজ দ্য বিপ্লব ওয়াজ নট maneuvered properly. The maneuver did not happen properly. There are only 3% from the biplab, and then they had to get all the other. They were not part of the biplab actually. They did not die for. They did not risk their life. Only 3% risked their life. So the biplab maneuver did not happen. We know there was a initially. So আমরা ব্যাক করি, হারু পার্টির ভূমিকা কি? আমরা বুঝতে পারছি যে অনেকে বলছেন হারু পার্টির ভূমিকা প্রপার হচ্ছে না। হারু পার্টি বারে বারে অশান্তি আনার চেষ্টা করছে, বাংলাদেশকে আরো ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। এই মুহূর্তে হেরে গেছে, হেরেটা স্বীকার করে নিতে হয়। আপনারা বলা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে, আমি সত্যি অন্য অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, হারু পার্টির ভূমিকা এবং জেতা পার্টির ভূমিকা। জেতা পার্টির ভূমিকা আমরা বুঝলাম যে বর্তমান সরকার যারা আছে তারা তাদের ভূমিকা শক্তভাবে দিতে পারছে না। কন্ট্রোল, অ্যাঙ্গার, যেটাকে বলে কমান্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি না, নাম্বার ওয়ান। বাট সেটা তো তারা চাচ্ছে না। কমান্ড দেখতে চায় মানে গুলি করে মারেন মানুষকে, যারা সন্ত্রাস করছে তাদেরকে গুলি করে মারেন, যারা আপনার বিরোধিতা করে তাদের গুলি করে মারেন। তারা দে ডোন্ট ওয়ান্ট টু ফায়ার। দ্যাটস দ্য থিং, I think that's the bottom line. Maybe I am wrong, but মোস্তফা এখানে কামাল, আমি একটু হ্যাঁ প্লিজ। অ্যাড করতে চাই। আসলে আমি খুব মজার ঘটনা আমি বলি, আমি আসলে just বেশ কিছুদিন পূর্বে আমি হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কোর্স করতে মানে মানে ইউটিউব থেকে একটা লেকচার শুনতেছিলাম। এটা খুবই জনপ্রিয় একটা, এটা হচ্ছে ল ডিপার্টমেন্ট থেকে জাস্টিস, ঠিক আছে, একটা জাস্টিস নামে একটা খুব মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোর্স ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি। তো আসলে এই জাস্টিসের ক্ষেত্রে বলে যে হোয়েন আপনি যদি মনে করেন, আমি একটা জিনিস, ঠিক আছে, আপনি একটা ডাক্তার, একটা যমজ বাচ্চার জন্ম হয়েছে, যাদের এখন ওই জন্মর বাচ্চা, যে দুইটা বাচ্চা দুইটা মাথা, কিন্তু দেখা গেল একটা হৃৎপিণ্ড। আপনি একটা ডাক্তার, আপনাকে এখন সার্জারি করে আপনি দুইটা বাচ্চাকে বেঁচে রাখতে পারবেন না। আপনি একটা ডাক্তার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন সার্জারি করবেন একজনকে মারতে, কারণ আপনি ওই দিন বললাম যে আপনার যে ফাংশন, আপনাকে ওই সময় একটা ডিসিশন, এই ধরনের যে ডিসিশন, আপনি একটা ড্রাইভার বাসে আপনি ইয়া করতেছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, একটা হয়তো দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম যে এই, ঠিক আছে, আমরা যদি এনা বাসে ড্রাইভার বলি, আপনার গাড়িতে 40 জন আছে, আপনার 40 জন যাত্রী আছে, আপনি এখানে সামনে দেখতে পাচ্ছেন আপনি একটা রিক্সাওয়ালা এখানে মানে যে ভটভটি চালাচ্ছে, আপনার এদিকে গাড়িতে আছে 40 জন যাত্রী, আপনার সামনে আছে 2 জন, 40 জন আপনাকে ডিসাইড করতে হবে আপনি 40 জনের, আপনি ওই 2 জনকে বাঁচাতে গিয়ে 40 জনের জীবন কি আসলে আপনি মানে ইয়াতে ফেলাই দিবেন কিনা। আমার মনে হয়, আমি বলি যে, আমি যদি বলি যে 1032 নম্বরের ক্ষেত্রে বা এটা যেটা হচ্ছে যে আপনি, এটা তো আসলে আমি বললাম যে পরিমাণ ওই জায়গায় গেছে, এখন আমরা কি হতো ওখানে যদি ডক্টর ইউনূস কি বলতে পারতো, ঠিক আছে ওকে ফায়ার, আলটিমেটলি আমাদের বাংলাদেশের যে মব জাস্টিসকে কন্ট্রোল করার জন্য আমরা দেখছি আসলে অতীতে কি হয়েছে। বিএনপি সরকারের সময় আমরা দেখছি বিশেষ করে 2টা ইনসিডেন্ট বা 3টা, আওয়ামী লীগের সময় যে কানসার্টে কি হয়েছে, যে বিদ্যুতের দাবিতে যে আন্দোলন করতে গেছিল সেখানে গুলি করে, এবং বিএনপির মানে আমি যদি বলি বিএনপি জামাতের সরকারের সবচেয়ে খারাপ একটা ডিসিশনের মধ্যে ওইটা হচ্ছে, একটা রেপুটেশন খারাপ হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি ফুলবাড়িতে যে ফুলবাড়ি এনার্জি, আবার আওয়ামী লীগের সময় আমি যদি বলি যে রূপগঞ্জে যেটা হয়েছে, যখন যে আর্মি হাউস যে এয়ারপোর্ট, সরি এখানে যে আমাদের ইয়া হলো যে শেখ হাসিনা যে বিমানবন্দরের ইয়া করতে হলো, যে আড়িয়ার বিলে বিমানবন্দর করার চেষ্টা করলো, সেখানে এলাকাবাসী গুলি হলো। এখন আমার জিনিসটা আমার বলতেছি যে এটা হচ্ছে ডিসিশন মেকিং, এবং একটা নির্দিষ্ট সময় যখন আপনি যদি গুলি করতে, আমার মনে হয় ঠিক একই রকম ঘটনা ঘটতো যদি 32 নম্বরে ওই দিন যদি ইউনূসের সরকার যদি পুরোপুরি ঠেকাইতে চাইতো 32 নম্বর ভাঙার ক্ষেত্রে, দে হ্যাভ নো আদার ওয়ে টু একসেপ্ট দেন ফায়ার। এখন আপনার কথা হচ্ছে যে এই মুহূর্তে ইউনূস সরকার যে ওই যে যারা ভাঙতে গেছিল তাদেরকে কোনটা উচিত ছিল, যে 32 নম্বর বাড়ি ভাঙার অ্যাভয়েড করতে ওখানে জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া উচিত ছিল, নাকি আপনি এখন যদি আমি বলি এই ঠিক আমি আবার ওই জাস্টিসটা এখানে একটা ডিসিশন। আমি এখন মিসবার কাছে যেতে হলে, তুমি উত্তর দিলা যে সরকারের কি করা ছিল। সরকার আসলে মনে হয় বিজ্ঞতার পরিচয় দিয়েছে, যেটা আমি মনে করি এই মুহূর্তে।
স্বজ্ঞার বিজ্ঞতা পরিচয় দিয়েছে। কারণ হচ্ছে যে কেন গেছিল লোকটা, ওরা তো ঘোষণা দিছিল ভাই আপনি কথা বলেন না, ইউ হারুপার টি আপনি এখন কথা বলবেন না, বলেন একটু পরে বলেন, এখনো রক্তের দাগ শুকায় নাই। হারুপার টি রক্তের দাগ শুকায় নাই, একটু পরে কথা বলেন। বুঝবা, বলো ভাই হারুপার টির কাজ কি এখন? আমি আমি আমার আপনি আমরা দুইজনের সাথে সম্পূর্ণ একমত। এবং এখানে একটা জিনিস 32 নম্বরের ক্ষেত্রে স্পেসিফিকলি আরেকটা জিনিস আমি মনে করি, যে কারণে আমি মোরালি আমার মানে, একটা তো হোয়াট গভর্নমেন্ট ডিড, হোয়াট দে শুড আর হোয়াট দে শুড নট, বাট এখানে আমার জন্য একটা প্লাস মানে আমি বলবো যে আমি নৈতিকভাবে এটাকে সাপোর্ট দিয়েছি ছাত্রদের এই মুভমেন্টটাকে এই পয়েন্টে, যে বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, 32 নম্বর আপনি যাই বলেন, হোয়াট এভার শেখ মুজিব ডিড আফটার দ্য লিবারেশন অর হাসিনা ডিড লাইক অ্যাজ হিজ ডটার, এগুলো যদি ভুলে যাই, 71-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকাকে অস্বীকার করার কোনো মানে কোনো সুযোগ আমাদের নাই। তাহলে এই 32 নম্বরকে যে ভেঙে গুড়িয়ে দেওয়া, এইটার মানে এটাকে আমি কেমনে সাপোর্ট করতেছি, দ্য রিজন ইজ দ্য অনলি পয়েন্ট আই হ্যাভ, আই এম সাপোর্টিং ইট, যে বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, যারা আসতে চাচ্ছে, ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ, বাকি দলগুলো, তাদের জন্য এটা একটা লেসন, যে হোয়াট এভার তোমরা আজকে 24-এর বিপ্লব করেছো, শেখ মুজিব 71-এর স্বাধীনতার অগ্রপথিক ছিলেন, কাইন্ড অফ ওনার হাত ধরে স্বাধীনতা এসেছে। তোমরাও যদি এরকম কাজ করো, দেশের এগেইনস্টে গিয়ে এই স্বৈরশাসক বনে যাও, এসব মব জাস্টিস, এই সিরাজ শিকদারকে আমাদের শেখ মুজিব হত্যা করেছিলেন স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই, তাহলে এই ধরনের কাজ যদি তোমরা করো তোমাদের এই পরিণতি হবে। দিস ইজ এ লেসন। আমি আশা, যদিও আমরা ইতিহাস থেকে শিক্ষা বাঙালিরা নেই না, দ্যাটস অ্যানাদার প্রবলেম ফর আস, এন্ড ইটস নট অনলি ফর বাংলাদেশি, আ লট অফ আদার কান্ট্রি আপনি যদি দেখেন। Okay, আমরা বাট পরবর্তী পয়েন্টে যাবো, হ্যাঁ তারপরেও শুনি। আমি আশা করি যে এখান থেকে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদরা একটা শিক্ষা নেবেন, যে আচ্ছা, দিস ইজ কিন্তু এ এখানে লেসন। ব্যাপারটা বলি, একটা একটা সুন্দর কথা আসছে, লজিক্যালি কথা। এটা হচ্ছে যে থ্যাংক ইউ, ইউ আর সাপোর্টিং ইট, বাট আই ক্যানট সাপোর্ট ইট বেসিক্যালি এনি ভ্যান্ডালিজম। এটা তো আসলে সুস্থ মানসিকতার কথা না। কিন্তু কথা হচ্ছে মানুষকে ওই পর্যায়ে, যেটা বলছিল প্রথমেই, যে আমাদের জিনের মধ্যে আছে, মানুষকে ওইভাবে চেতায়েন না, চেতায়েন না। তো আপনারা চেতাচ্ছেন কেন বারে বারে? চেতাচ্ছেন মানে বিকজ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ক্রিয়েট সাম ইনস্টেবিলিটি এগেইন, দ্যাটস ওয়াই ইউ, আপনারা ধাক্কা দেওয়ার জন্য বারে বারে খুঁচাইতেছেন। বেসিক্যালি কথাটা এটা অনেকে বারে বারে আপনি এত খোঁচাচ্ছেন কেন? আপনি তো হারু পার্টি, ইউ হ্যাভ নো। আপনি আপনি দেখেন এই হারু পার্টিরা এইরকম, আমাদের আমরা ওই যে বিভিন্ন জুম মিটিং এর ভিডিও দেখতেছি, ওরা বলতেছে এই যে এই 24-এর বিপ্লবী ছাত্রদেরকে ধরে ধরে ঘর থেকে বাইর করে হত্যা করতে হবে। আজকে সুইজারল্যান্ড আমরা অলরেডি দেখেছি, একজন থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ। আমি আমার একজনের বিরুদ্ধে প্রসঙ্গে মামলা আসছে, হয়েছে। হ্যাঁ প্রসঙ্গে আসছি। তার মানে এখন আছে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব পেজ থেকে দেখলাম, আমি জানি না ভেরিফাইড কিনা, যে ডক্টর ইউনূসের চট্টগ্রামের ছবি, বাড়ির ছবি দেওয়া হচ্ছে। মানে হচ্ছে যে আমরা ওইটা ভাঙবো ভবিষ্যতে যখন আমরা আসবো। ভালো কথা, ভালো কথা। ডক্টর ইউনূস তো আসলে ওই বিয়ন্ড দ্যাট, আসলে সেটা তার জানে না। এটা পলিটিক্স ইজ নট হিজ বিজনেস। হি হ্যাজ সোশ্যাল বিজনেস, সোশ্যাল আদার বিজনেস, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ নট এ পলিটিশিয়ান। হ্যাঁ, দ্যাটস দ্য অ্যানাদার ইস্যু। বাট হি ইজ, মোস্তফা, তুমি আমাকে বলছিলে ভাইয়া, মোস্তফা কামাল সেড দ্যাট, যে ডক্টর ইউনূসের মতো একটা লোক, অপ্রাসঙ্গিক ভাবে বলছি, যে মাত্র আমরা যদি 1 থেকে 2 বছর থাকবে, তারপরে আর উনি সার্ভিস করতে পারবে না। হি ডাজ নট হ্যাভ এনি ইন্টারেস্ট টু স্টে। সো ওই লোকটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কিছু কিছু জিনিস তো একটু প্রলেপ দিয়ে ভালো করে নিতে পারতাম বাংলাদেশকে। ইয়েস মোস্তফা, ইউ সেড দ্যাট। অ্যাবসলিউটলি, আমি যেটা বলতেছি, আমি বারবার, আমি ইভেন রিপিটেডলি আমি যেটা বলতেছি, যে আমি উই ইভেন আই ক্যান সে দ্যাট উই আর কমপ্লিটলি যেটা আমরা বলবো যে আনফর্চুনেট, যে উই ফেল টু ইউটিলাইজ his reputation to build our country in the last 6 months. আমরা, এবং এইটা আমি যদি বলি, আসলে আমাদের যে যে আপনি যেটা বলেন হারু পার্টির কথা বলতেছেন, বা যেটা আসলে যেটা চলে গেছে, ডেফিনেটলি দে উইল ট্রাই টু রিবিউট, অর আমি যেটা বলি যে আমরা বলি যে পড়ে গেলে উঠে একটা বাচ্চা উঠে, হ্যাঁ, কাম ব্যাক। এখন আমার কথা হচ্ছে যে আমরা কি এই গত 6 মাসে আসলে আমরা কি দেখলাম? শুধুমাত্র কি আওয়ামী লীগেই যে আমাদের এই সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, নাকি আমাদের দেশের মধ্যে আমাদের মানুষরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যানারে তারা আসছে, এবং গত 6 মাসে আমি যদি বলি যে একটা দিনও মনে হয় আমি বলতে পারবো না যেই দিন বাংলাদেশের কোথাও না কোথাও, যে এই আমরা এই কয়েকদিন আগে দেখলাম যে 130টা না 170টা
প্রতিবাদ হয়েছে, এবং কিছু হলেই আমরা যেটা বলি যে প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও করতে হবে। কেন? আমার এমন অবস্থা যে আমার টয়লেটের দেখা যাচ্ছে ক্লগ হয়ে গেছে, টয়লেটের মানে এইটা হলে টয়লেটের ক্লগ হয়ে বন্ধ হয়ে গেল কেন? ইউনূস সরকারের বিচার চাই, ফাঁসি চাই, তার বাসায় আমাদের আগে যাচ্ছি তাই। আর এইটা তো তার কাজ না। আমাদের কথা হচ্ছে এইটা একটা জিনিস যে আমরা 16 বছর 17 বছর যদি একটা জিনিসের প্রবলেম নিয়ে অপেক্ষা করতে, ওই আমাদের এক সময় সেকেন্ড, এক দিতে হবে সেকেন্ড, আমি তো তাদেরকে। এখানে উই গট দ্য পয়েন্ট। সো বলতে চাচ্ছে যে 16 বছরে এটা বললেই ডিবি হারুন এসে এমন প্যাটার্নিতে দিত, আপনার ব্রুজ হয়ে যাবে, পাশার মধ্যে ব্রুজ হয়ে যাবে। তখন তো আপনি ভয়ের চোটে এই আন্দোলনটা করেন নাই। এখন ইউনূস সাহেব ভদ্রলোক, আপনারা এখন বিরাট বিরাট আন্দোলন করেন, 170টা আন্দোলন করেন একদিনে। হুম। হাউ ডেয়ার, হাউ ডেয়ার ইউ! এখন আমি নাকি এটাই বলতেছি যে আমাদের যেটা সুযোগ ছিল, আমরা যে ওকে, উনি প্রথমে যেটা বলছেন, ওকে, প্রথম সাক্ষাৎকারে উনি বলছেন, আই এম নট এ পলিটিশিয়ান, আই এম নট হিয়ার টু স্টে ফর লং, আই এম হিয়ার জাস্ট টেম্পোরারিলি, যেটা এই যে আসল যে সাময়িকভাবে এই ঘটনাটার আমরা এটাকে একটু সমাধান দিয়ে আমি চলে যাবো, বা আমি বা আমরা আছি। উনি শুধু না, উনি বলছে আমাদের এখানে কেউই এবং নেই সবাই আসলে। আসলে ওই 7 জন, বাকি ওই 2-3 জন বাদ দিলে অন্যরা কেউই এখানে পলিটিশিয়ান না, আসলে কেউ থাকতে চায় না। হ্যাঁ। They don't want to. এখন হ্যাঁ, মিসবাহ কিছু বলতে চাচ্ছে। এই যে ভাইয়ের সাথে একটা পয়েন্ট, আমি সম্পূর্ণ একমত মোস্তফা কামাল ভাইয়ের সাথে, যে ওনার যে ট্রু পটেনশিয়ালটা আমরা আসলে ইউজ করতে পারতেছি না বিকজ অফ আওয়ার ওন পাস। আপনি দেখেন সচিবালয়ের মধ্যে কতগুলো আন্দোলন হচ্ছে, সবাই কি তাদের বেতন বাড়াবে, তাদের প্রমোশন দিতে হবে, আমার এতদিনের চাকরি চলে গেছে, আমার আবার নতুন করে চাকরি বসাইতে হবে। অল দিস থিং হ্যাপেনিং, মানে পুরো গভর্নমেন্টটা অচল হয়ে আছে অলমোস্ট। এই যে সচিবালয়, যে অনেক লোকজন সবাই তাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের জন্য দৌড়াচ্ছে, রেদার দেন ইউজিং ডক্টর ইউনূস ফর দ্য গ্রেটার পারপাস, ফর দ্য পারপাস অফ দ্য কান্ট্রি। তবে একটা জিনিস ইউনূস সাহেব, এটা আসলে মানে একটু মানে বলে দেয়া যে আমরা একটা জিনিস হয়তো কাইন্ড অফ অনেকেই ওটা টেকিং ইট অ্যাজ গ্রান্টেড, যে আপনি দেখেন ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যে ধরনের একটা রাইট আফটার দ্য রেগুলেশন, যে ধরনের সারা ওয়ার্ল্ডে, টুইটারে, সব জায়গায়, মিডিয়াতে যে ধরনের একটা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, সিঙ্গেল হ্যান্ডেডলি ডক্টর ইউনূসের কিছুই লাগে নাই। হি জাস্ট সেড সাম ওয়ার্ড, অর হি ওয়াজ নট ইভেন সেইং এনিথিং। No, যখন look how he just neutralized everything. Come on. এভরিথিং রাইট, সো হি লাইক, আমরা কিন্তু এই যে পটেনশিয়ালটা মানে উনি এবং এখানে আরেকটা জিনিস, যারা এখন দ্রুত নির্বাচন চায় বাংলাদেশে, যেটা হয়তো একটু পরে আমরা হয়তো আলোচনায় আসবো, যারা দ্রুত নির্বাচন চায় তাদেরও এটা বোঝা উচিত, ডক্টর ইউনূস থাকার কারণে কিন্তু ইন্ডিয়া বলেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কোনো ধরনের প্রপাগান্ডা এগুলো কেউ বিশ্বাস করতে পারে না, এগুলাকে আমরা ফু দিয়ে উড়ে দিতে পারছি। কিন্তু আমি বলতে পারি বাংলাদেশে যদি এখন একটা নির্বাচিত সরকার আসে, সেটা বিএনপি হোক, সেটা ছাত্ররা হোক, they will not have that kind of immunity. Yeah, So sure, exactly. yeah, আমরা ওখানে যাই। আচ্ছা, আমরা এখন যাবো, তবে আমরা বুঝলাম যে আমি বারে বারে ওইটা লাস্ট চান্স, আই এম ট্রাইং টু লাস্ট 10 সেকেন্ডের জন্য আছি। হারু পার্টি ইজ নট ডুইং দেয়ার পার্ট, দে আর স্টিল ভিন্ডেক্টিভ। সো দিস ইজ কমপ্লিটলি, সো এই যে ল্যাক অফ মানে উইক ল অ্যান্ড অর্ডার, এটা আমরা স্বীকার করেছি। আমরা স্বীকার করেছি যে ডক্টর ইউনূস ইজ নট ভিন্ডিকটিভ। এই কারণে উনি এটার উপরে জোর দেন নাই। উনি আসলে রিফর্ম 6টা সংস্কার কমিশন গঠন করেছেন। অনেকে আজকেই আমি শুনলাম একটা আড্ডায় যে সংস্কার কমিশন করে কি হবে, ওই কমিশন তো রিপোর্ট করে ফেলা রাখবে। নো নো, হি ডাজ নট হ্যাভ দ্যাট প্ল্যান, হি ওয়ান্টস টু রিয়েলি এক্সিকিউট ইট, সো হি নিডস টাইম টু ডু দ্যাট। আমরা পয়েন্টে যাই, 3 নম্বর পয়েন্টে, কারণ এই আলোচনা তো শেষ নেই। শেষ করবো 10 মিনিটের মধ্যে আশা করছি। যে অনেকে বলছেন যে ইউ ক্যানট জাস্ট মুভ ফরওয়ার্ড উইথ দিস রিয়েলিটি, ইউ ক্যানট জাস্ট মুভ ফরওয়ার্ড with the veteran devils that is working, the veteran black money that is working to put them back. আপনি যেটা বলছেন, তাদের হোপ কোথায়, আশা কোথায়, আবার ফিরে আসবো? তারা রিয়েলিটি থেকে অনেক দূরে, তারা বুঝতে পারছে না। আমি যতজনের সাথে কথা বলি, যে 100 জনের মধ্যে যদি আমি 80 জনের 90 জনের সাথে 95, there is no way to come back. Even you cannot come back. This is beyond, this is imagination. You're delusional, you have a mental problem. Because আমি পার্সনের নাম বলতে পারছি, পার্সন মনে করেন আব্দুল ওয়াজ দ্য স্বরাষ্ট্রমন্ত্রী। আব্দুলের জায়গায় এখন আব্দুলের যে 3 নম্বরে ছিল, হি উইল সে লাইক, আই এম নট গোইং টু টেক আব্দুল, আই উইল টেক দ্যাট পাওয়ার। সো এভরিওয়ান বাংলাদেশকে খুবলে খাবে, কিন্তু তারা আব্দুলকে আর ফেরত আসতে দিবে না। সো দ্য পিপল হু লস্ট হারু পার্টি, ইউ আর নট কামিং ব্যাক। দিস ইজ ভেরি এভিডেন্ট। Am I right? Maybe I will be wrong. I will probably have to eat up my words, but it sounds like there are so many people they are ready to. There are BNP, there is Awami League, there is Jamaat, there is Chhatro, there is Kalo Bazar, there is Munafakar, right? Munafakari, there is syndicate. They're not going to again ready for another 20%. 20% commission দেওয়ার জন্য কেউ রেডি না, 25% কমিশন। তারা নতুন বসকে দরকার হলে 5% করে কমিশন, অসুবিধা নেই, কিন্তু সেই নতুন পুরোনো বসকে তারা ফেরত চাইতে চায় না।
এই এই ব্যাপারটা আর কি, এটা কি সত্যি কিনা? এইখানে আমার একটা কথা আছে, আসলে সত্য প্লিজ। কথা আমি বলি। আপনি হয়তো, আমরা জানি যে আপনার মনে আছে কিনা যে 1991 সাল থেকে, সরি, 1997 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় যে ঢাকার শান্তিবাগে যে শান্তি মিছিল, HBM ইকবালের নেতৃত্বে শান্তি মিছিল, এবং সেই শান্তি মিছিল থেকে গুলি করে ঢাকার রাজপথে প্রকাশ্যে 6 জন বা 7 জনকে মেরে ফেলা হয়েছিল। আপনার মনে আছে মনে হয়? ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু আমরা, এটা কিন্তু প্রত্যেকটা পত্রিকায় এবং ছবি ছিল যে HBM ইকবাল নিজে পিস্তলে গুলি করতেছেন। আপনি দেখেন এই HBM ইকবালকে কিন্তু আমরা, সে আবার কিন্তু দেখেন নির্বাচন হয়েছে, এবং ঢাকা শহরে আমরা যদি বলি শিক্ষিত মানুষ আমাদের, আমরা গোটা বাংলাদেশের মধ্যে এই মানুষটা কিন্তু ভোট দিছে, ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। এখন এইখানে প্রবলেম আছে। এখন আমি যদি বলি কেন HBM ইকবাল আবার নির্বাচিত হইলো, আমি বলবো এটার এই কেন হয়েছে, এটার আসলে এই ব্যর্থতা হচ্ছে বিএনপি সরকারের। 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আসার, সরি, 1997 সালে যখন সরি 2001, হ্যাঁ 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো, এবং 2006 পর্যন্ত উনি বিএনপি সরকার শুধু যদি সেই সময় যদি তারা প্রপার বিচার করতো, যে মানুষটা নিজে গুলি করতেছে ঢাকার রাজপথে ভিডিও আছে এবং ছবি আছে, সেই মানুষটাকে আমরা কেন জেলে, মানে কেন বিচার করে জেল মানে আমরা শাস্তি দিতে পারতাম। আপনি চিন্তা করেন যে এইরকম যে প্রকাশ্যে গুলি করার এর শাস্তি কি, সর্বনিম্ন তো 10, 20, 30 বছর একটা জেল হওয়ার কথা, তাই না? ঠিক আছে, তো ঠিক এখন আছে, এইটা ঠিক আছে। বিএনপি, এবার এখন আমরা বলতেছি ইন দা ফিউচারে, আমরা যদি প্রপার বিচার, শেখ হাসিনা যে কাজটা করছে, যে এই যে গণহত্যা, প্রায় আমরা যদি বলি সরকারি হিসাবেই প্রায় 800, এবং আমরা বেসরকারি আমি যেটা বলছি 2000-এর মতো আরে বলেন 200, আহত, যদিও আমাকে 2000, অনেকে অবিশ্বাসী হ্যাঁ লাগে, এক্স্যাক্টলি আমি বলছি, এবং 2000। আমরা যদি এই বিচারটা আগামী দিনগুলোতে প্রপার করতে না পারি, তাহলে আমরা ফ্যান্টাস্টিক। বলতে পারবো না গ্যারান্টি, আপনি যে কথাটা বললেন, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না যে শেখ হাসিনা ব্যাক করবে না। কারণ আমরা যদি তাকে বিচার নাই করি, তার মানে কি, তার তো সে যে অপরাধ করছে সেটা তো প্রমাণিত হলো না। আর আমরা হ্যাঁ, যদি ঠিক আছে, প্রমাণিত না হয়, তখন আমরা কি করবো? ওকে, ওকে, ঠিক আছে মিসবা, আমি আমার বুঝতে কোনো পারছি। বিচার এই হয়নি, যে আমি মিসবা বলতে যাচ্ছে, ও যেটা বললো ফ্যান্টাস্টিক, একটা গুড পয়েন্ট হচ্ছে, কিন্তু মুস্তাফা যেটা বললো যে গড, মানি ইজ দ্য লর্ড, আমরা যখন বলবো মানি ইজ গড, ওই যে দিন বুঝলাম তার মানে এইচবি ইকবাল যেটা বললেন মানি ইজ লর্ড, হ্যাঁ, তাহলে আল্লাহ যদি ওইটা না থাকে, দুনিয়াতে যে আল্লাহ বলে কিছু থাকে, তাহলে সে কিভাবে আসে? তার মানে আমাদের বুঝাইতে হবে যে মানির উপরেও সত্যতা আছে। এখন হাসরত আব্দুল্লাহ, সার্জিস, এদের কথাও আমি আসবো, কোথায় আসতেছে, হাসরত আব্দুল্লাহ আসতেছে, সার্জিস আসতেছে, এরা কোন দিকের পোলা, এদের বংশ কি, এরা তো রাস্তা থেকে উঠে আসছে, এরা বলতেছে মানুষ। তারা বুঝে যাচ্ছে যে তাদের কি সাহস ছিল, কি দুঃসাহসটা ছিল। আপনি 30 বছর রাস্তা করে, আপনি বলছেন যে আপনি কি শেখ মনি, আপনি শেখ ফজলে তাপস, আপনি কি শেখ পরশ, ইত্যাদি ইত্যাদি, আপনার তো রক্ত আছে, আপনার কথার কোনো ইম্পর্টেন্ট, আপনি কি পার্থ আলী রহমান, আপনি কি তারেক রহমান, আপনার কথার সুন্দর সুন্দর মনোযোগ আপনার কথা ঘুরতে আছে, কিন্তু শেখ কি আব্দুল হাসান আব্দুল্লাহ রাস্তার ছেলে, ওর ঠিক ঘুরতে আছে। দিস ইজ রং, বিকজ হুএভার ইজ সেইং দ্য রাইট, ইসলাম যদি আপনি ফলো করেন, আপনি আপনার ওই কনটেক্সটে আমি যাবো না এখন এই মুহূর্তে, ওটা পরে আসবো। তো এই যে ব্যাপারটা যে হুএভার ইজ সেইং দ্যাট, এই যে দুঃসাহসটা, maybe they are learning, in the learning process they cannot control the whole thing, that's why they are making mistakes probably, and we have the freedom to discuss about their mistakes. এটা কি কোনোদিন ছিল আগে? আগে কোনোদিন ছিল না, বল। আপনার হাসনাত এটা নিয়ে একটা সুন্দর কথা বলেছে, একটা ভিডিও তার আমি ক্লিপ আমি ফেসবুক অনেকে শেয়ার করেছে, দেখবেন যে বলতেছে যে দেখেন, আমরা এই যে হাসনাতের সমালোচনা আমরা করতে পারতেছি ওপেনলি, হাসনাতের সামনে গিয়ে হাসনাতের প্রতিবাদ করা যাচ্ছে, বলছে এটার জন্য আমরা ফাইট ফাইট করেছিলাম, আপনি যে আমার সাথে প্রতিবাদ করতে পারতেছেন, আমি আমি এখন হোমরা চোমরা কিন্তু আমি প্রতিবাদ করতে পারতেছেন আপনি, এটার জন্য আমরা আন্দোলন করছি। সো মূল একটা পয়েন্ট তারা দেখেন, আমাদের সব গড়ার পয়েন্টটা কি জানেন, এই যে আমাদের মোস্তফা কামাল ভাই যেটা বলতেছে যে রুল অফ ল যেহেতু ছিল না, রুল অফ ল না থাকাতে বিএনপি যেটা 2001 যেটা করতে পারতো, আমাদের এগুলো দেখতে হতো না। পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির একজন উপজেলা চেয়ারম্যানকে দিন দুপুরে রাস্তার মধ্যে হত্যা করেছে, রাইট? এবং আপনি দেখেন 90 থেকে 96 বিএনপি ক্ষমতায় ছিল, এই সময় আখতারুজ্জামান চৌধুরী বাবু, এখন আমরা যারা দেখি যে সাইফুজ্জামান আমাদের যে ভূমি প্রতিমন্ত্রী, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আপনার ইয়াতে আপনার, সে খুব গর্ব করে বলে বেড়াচ্ছে ভিডিওতে, আমরা যেগুলো দেখলাম আল জাজিরার যে লিক ভিডিও গুলাতে। সো তার বাবা আমাদের এলাকার এমপি ছিল এই এই সময়ে, দিন দুপুরে একজন ব্যাংকের ডিরেক্টরকে খুন করে ডাইরেক্ট ইয়া করে, মানে সবাই জানে হু কিলড হিম, ইসিবিএল ব্যাংক দখল করছে বিএনপির আমলে একজন আওয়ামী লীগের লোক। সো এই এই যে এই ধরনের এটা কাজ, কিন্তু দেখেন, এটা কিন্তু দেওয়ান ভাই বলছিলেন গতবার, যে যে আওয়ামী লীগ, বিএনপি তো ক্ষমতায় নাই 15 বছর, কিন্তু বিএনপির যারা ছন্ডা পান্ডা ছিল তারা কানাডায় আসছে,
তাদের তো কোনো দেখি না ভিক্ষা করতে, তারা তো আরামে প্রাসাদে আলিশানে ঘুরতেছে। বিএনপি আওয়ামী লীগ সবাই মানে কন্টিনিউ প্লিজ। ইটস কমন। সো আমার মনে হয় যে এখন লাইক দিস ইজ দ্য টাইম। এবং এই যে আপনি আরেকটা যে উদাহরণ দিলেন যে তুমি কে আন্দালিব পারতো, তুমি কি এর ছেলে ওর ছেলে নাকি। সো আমরা তো এটাই চাই যে বাংলাদেশ থেকে এই ধরনের পরিবারতান্ত্রিক যে রাজনীতির যে ধারা, আমাদের মধ্যে যে একটা গোলামির মানসিকতা, যে রাজনীতিবিদের ছেলে হলে সে বড় রাজনীতিবিদ হবে, এই ধরনের খুব দুর্ভাগ্যজনক জিনিস আমরা এখানে এই যে মানে কি বলবো, কানাডাতে এসে আমরা দেখতেছি আমাদের এমবেসির প্রোগ্রামে আমাদের এক ধরেন মন্ত্রীর ছেলে বা একজন লিডার বা বর্তমান ধরেন বিএনপির একজন নেতার ছেলেকে আমাদের এই প্রোগ্রামে খুব স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। হুম, ফর হোয়াট? ফরওয়ার্ড ফরওয়ার্ড এক্স্যাক্টলি। তারা বলে বাবা আমি 40 বছর রাজনীতি করি, হু আর ইউ শাহরিয়ার কবির, আই ডোন্ট কেয়ার। 40 বছর তুমি ধরে কি করছো, আই ডোন্ট কেয়ার। দ্যাটস হোয়াট দে আর সেইং। পুদিনা, যেটাকে বলে হাসিনা পুদিনা, মনে আছে? দ্যাটস দ্য ওয়ার্ড। দেয়ার ওয়ার সো মেনি ইন্টারেস্টিং ডায়ালগস। দ্যাটস দ্য স্পিরিট, because everyone is unique and uniform, because if you make sense, Mustafa. একবার এই এই কথাটাই কিন্তু আপনার লাস্ট দেখছেন দুটো আপনাদের পয়েন্টে যাবো ডেনফোর্ড। লাস্ট। আপনার ডেনফোর্ডতেই কিন্তু একটা জিনিস দেখেন যে একটা কোনো, আমি নামটা বলতেছি না, জন একটা ব্যক্তি প্রায় সে 300 কোটি টাকা মনে হয়, আমরা এটা দেখছিলাম যে 300 কোটি টাকা মারে দিয়ে এটা ইয়াতে ডেনফোর্ডে আসছে এবং উনি প্রতিষ্ঠান করে, এবং দেখা যাচ্ছে উনি এবং ওনার ওয়াইফকে নিয়মিত আমাদের বাংলাদেশি বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে খুব মানে রেসপেক্টেড ইয়া করা হলো। এবং পরবর্তীতে দেখো উনি যে ওই যে ব্যাংক থেকে লোন নিয়ে পালায় আসছে এবং এখানে ওনাকে, ঠিক আছে, এটা আসলে আমাদের ইয়ে করতে হবে এই জিনিসটা, যে একটা মানুষ আমরা জানি আসলে যে হঠাৎ করে একটা মানুষ চলে আসলো এরকম লাক্সারি লাইফ লিড করছে এখানে, আমরা কেন আমরা কি এটা জানি না, কাদের খোঁজ খবর জানি না? মানে তো ওইটাকে তো এই সোশ্যাল এই ধরনের সোশ্যাল মানুষগুলোকে আমরা কেন আসলে পেট্রোনাইজ করতেছি? আমরা না যদি কিছু আমরা করছি যে না, আমরা সোশ্যালি, লিগালি দেয়ার ওকে ভাইয়া, এটা ডিসিশন হয়ে গেছে, আমরা সোশ্যালি বয়কট করতে পারি, সোশ্যালি ডিস্টেন্স করো, বাট লিগালি তো তারা কানাডাতে, উই হ্যাভ নাথিং টু সে। উই ল্যান্ড অফ ল কানাডা, তারা তো লিগালি আসছে। সো আমরা একটু পয়েন্ট মুভ করি, আমরা হেট্রেড ছড়াতে চাই না বেসিক্যালি। হ্যাঁ, তারা তাদের মধ্যে থাকুক, আমরা আমার মেয়ের সাথে বিয়ে দেবো না, আমার ছেলের সাথে বিয়ে দেবো না, আমি তার সাথে বাসে দাঁত খাবো না, বেশ সিম্পল, দ্যাটস ইট। সে একা দ্যাট একা, ইজ এক্স্যাক্টলি। হ্যাঁ সে একা একা একটা আইল্যান্ড কিনে মালদ্বীপে যায়, একা একা আইল্যান্ডে থাকুক। ওই যে পলিশিয়ান একটা আইল্যান্ড কিনে একা একা ওই আইল্যান্ডে একা বাস করুক, তার এত টাকা আছে, কোনো সমস্যা নেই, লেট হিম লিভ। আমাদের লাস্টে যাই যে আচ্ছা দুটো পয়েন্ট। তাহলে এখন বর্তমান গভর্নমেন্টকে কি করতে হবে? আমরা পজিটিভলি যাই, আমরা যেটা বলছি সামনে আগাবে বাংলাদেশ, এটা আমরা একটাও সাপোর্ট করি নাই। আমরা বুঝতে চেষ্টা করলাম যে কারণগুলো কি, গভর্নমেন্টের ওই স্ট্রেংথটা আসে নাই এখনো। বাট গভর্নমেন্ট এখানে একটু এটা অ্যাভয়েড করা ঠিক হবে না। নাম্বার 3 পয়েন্ট, একটু 10টা সেকেন্ড প্লিজ। অপারেশন ডেভিলস হান্ট। সো এইটা যে আসছে, এটার মাধ্যমে কি গভর্নমেন্ট ইজ গোইং টু শো সাম মাসলস? আমি ঠিক জানি না এটা কি ঠিক হচ্ছে। ব্লাডশেড, প্লিজ হাউ ক্যান উই অ্যাভয়েড ব্লাডশেড? কারণ ইট লুকস লাইক দেয়ার ইজ ব্লাডশেড কামিং নেক্সট 2 months। আম, আমি একটু বলি, আই হোপ নট। কারণ অলরেডি কিন্তু অপারেশন শুরু হয়েছে। আমরা ধরেন এই ধরনের বাংলাদেশে আগে আপনার অপারেশন বিভিন্ন ধরনের নাম দিয়ে কিছু হয়েছে, আমরা দেখেছিলাম যে প্রথম দিনে একটা দুইটা করে লাশ পড়তো, ক্রস ফায়ার হতো, আমরা এরকম এখনো কিছু শুনি নাই। বাট অপারেশন ইজ অনগোয়িং। বাট এটা খুব দরকার ছিল। আপনি দেখেন গাজীপুরে কি হয়েছে, এবং আপনারা দেখতেছি যে আওয়ামী লীগের লোকজনের কিন্তু দাস পালনের শেষ নাই। ওই যে যেদিন বললো যে আর্মি টুক ওভার দা পাওয়ার, ইন্ডিয়ানরা আসতেছে, ওদিন কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগের লোকজন গিয়ে বিএনপির লোকজনের উপর হামলা করলো বাংলাদেশে। এই ধরনের ঘটনা ঘটছে যে তারা মনে করছে আসলেই ইউনূস পালাই গেছে, সার্জিস পালাই গেছে, এরকম একটা নিউজ আসার পরে এরা কিন্তু বিএনপি জামাতের লোকজনের উপর হামলা শুরু করে দিয়েছে। সো এদেরকে কিন্তু মানে ইয়া করা। এবং আপনি দেখেন আন্দোলনের সময় হাজার হাজার আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনের হাতে অস্ত্র ছিল। এরা দিন দুপুরে সবার সামনে ওপেনে পুলিশের সাথে গিয়ে অস্ত্র নিয়ে গুলি করছে। এই অস্ত্রগুলো কোথায়? সো এবং আপনি আপনি দেখবেন না, নট এ সিঙ্গেল স্টুডেন্ট অথবা যারা ধরেন শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা যারা হাসিনার এই ফোর্সের বিরুদ্ধে যারা ইয়া করেছে, তাদের কারো হাতে কিন্তু একটা সিঙ্গেল কি অস্ত্র দেখে নাই, দেখাতে পারবে না। তাহলে এই যে ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল, এগুলো আমাদের উদ্ধার করতে হবে। তো এই যে অপারেশনটা, ইট ওয়াজ নেসেসারি, বাট আই হোপ, মানে আমরা আশা করব এটা ইটস নট লাইক দ্য ওয়ান দ্যাট হোয়াট ইউ হ্যাভ সিন বিফোর, যে এটা জাস্ট একটা পলিটিক্যাল মনে করেন, এবং এখানে একটা কিংস পার্টির কথা আসতেছে, এই ধরনের কোথাও যাচ্ছে না। এইটা আমাদের একটা ইয়া থাকবে। আর আপনি যদি বলেন যে মানে এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য হোয়াট দে ক্যান ডু, এগুলোর আগে যে আমাদের যে আপনি যে 6টা যে কমিশন করা হলো, তাদের রিপোর্টের ভিত্তিতে তাদের যে প্রেসক্রিপশন এগুলা করা, এবং সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। এবং আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে আমরা যেটা দেখেছি, এবং বর্তমান যারা বিএনপি বলেন, জামাত শিবির বলেন, এদের নেতৃত্বের কাছ থেকে যে বক্তব্যগুলো আমরা শুনছি, আমার মনে হয় না এরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের একটা দলীয় সরকারের আন্ডারে এদের বিচার করতে পারবে, যে প্রপার বিচার হবে। তো ইট শুড বি ডান আন্ডার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং একটা প্রস্তাবনা যেটা ছিল, আই হোল হার্টেডলি সাপোর্ট ইট,
যে এই আওয়ামী লীগ 3টে ইলেকশন আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। 100 মিনিমাম আওয়ামী লীগকে ব্যান করা যাবে কিনা, এটা পলিটিক্যাল, এটা একটা গণভোটের ব্যাপার আছে, এটা তো আমি এটা সমর্থন আমরা করি। লাস্টের পয়েন্ট আমরা পরে আসি প্লিজ। আমরা বলছি যে বর্তমান সরকার, হ্যাঁ আমরা শুনলাম সংস্কার কমিশন করতে হবে, করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তাদের ম্যান্ডেট থাকুক আর না থাকুক, আমরা ট্রাম্পকে দেখে বুঝতে পারতেছি না যে হোয়াট এভার রাইট, তারপর তোমার যে কনস্টিটিউশন আসবে whoever it is, তারা আইদার তোমার ফরে থাকলে they will just stamp it, if they don't support it then they will reverse it, who cares, but you do. This is the next 1 year you have on this earth, the people of the current government, right, the Yeah. whoever is running, you have that mandate right now. সেই বছরে তুমি কাজ করো, তোমার 1 বছরের লাইফে জীবনে যা আছে, ডু সামথিং গুড ফর। মুস্তাফা, তোমার কি এটা অ্যাড করা যে বর্তমান সরকার আসলে বিফোর দ্য নেক্সট ইলেকশন হোয়াট দে হ্যাভ টু ডু and অপারেশন ডেভিলস হান্ট? আচ্ছা, আমি প্রথম কথা একটা জিনিস বলি এখানে, সিম্পল। আমি আসলে এই আপনাকে বলছিলাম যে আপনি কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, আমরা জানি যে মার্চ মাসের 9 তারিখে ভোট হবে লিবারেল পার্টি লিডারশিপে, এবং এরপরে হয়তো দেখা যাচ্ছে মার্চ মাসের 11 তারিখ 10 বা 11 তারিখের পরে হয়তো জাস্টিন ট্রুডো প্রাইম এইসব মিনিস্টার নীতি থাকবে কথা না। বাঙালি বোঝে না, না ডাইরেক্ট। না না, সেটা না। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে জাস্টিন ট্রুডো জাস্ট 2 দিন আগে 7 তারিখে কানাডা ইউএস যে বিজনেস কমিটির সঙ্গে মিটিং এ একটা দারুণ ডায়লগ দিচ্ছে, খুব সুন্দর। আমি এটাকে আসলে পড়তে চাই। এটা কি বলতে, খুব সুন্দর এটা, যে নোয়িং দ্যাট ইউ আর অন এ কাউন্টডাউন ক্লক টু ইয়োর লাস্ট ডে means you get to be really ruthless about the thing you want to do, রুথলেস and about the হ্যাঁ, thing. ruthless and the things that you don't want to do। মানে ব্যাপারটা হচ্ছে, আমি এখানে কেন এটা বলতেছি, যে এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা এখানে বসছে, তাদের এখন বর্তমান লক্ষ্য যে একটা, যে এই যে সংস্কারটা, যেটা এই আমি বলতে ইউ হ্যাভ, যে জাস্টিন টুডু ওয়ান্টেড টু বি রুটলেস হোয়াট হি ওয়ান্টেড টু অ্যাচিভ দ্যাট। তো ঠিক এক্স্যাক্টলি এই যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যেটা অর্জন করতে চায়, আমি যদি বলি আমাদের প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্টটা তার হাতে আছে, কারণ তারা যদি মনে করে এখন সময় হয়তো এই বছর, উনি যেটা বলছেন যে জাপানে জাস্ট এই সপ্তাহে মানে জাপানের একটা মিডিয়াতে ইন্টারভিউ দিছে যে ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে, আমি ধরে নিচ্ছি আমাদের ডিসেম্বরের নির্বাচন হচ্ছে, তার মানে আমাদের হাতে এখন প্রায় 10 মাস আছে এই সরকারের হাতে। এখন এই 10 মাসের মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো যে বাস্তবায়ন করতে যাবে, এই সংস্কার বাস্তবায়ন করার জন্য যে ধরনের রুথলেস নেচার দেখানো দরকার, যে হার্ড স্ট্রাকচার গভর্নমেন্টের, ওনাদের দেখাইতে হবে। এক্স্যাক্টলি এটা বলতে, ইউ হ্যাভ টু বি রুথলেস টু অ্যাচিভ ইউর গোল, and at the same time you have to be ruthless what you don't want to do or you want to avoid। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড, মানে আমি যদি বলি এই ধরনের যে মব জাস্টিস আমরা দেখতেছি আমাদের দেশে, যে এই যে বিভিন্ন বাড়ি ভাঙানো বা মাজার ভাঙা বা বিভিন্ন প্রকার যে জিনিস, যে আমরা অ্যানার্কিক, যেগুলো আমাদের যে মানুষগুলো আইন নিজের হাতে তুলে নিচ্ছে, বা যেগুলোর আসলে কারণে আমাদের এখন রেপুটেশনাল ড্যামেজ হচ্ছে, এই ধরনের কোনো কাজ করতে দেওয়া যাবে না। এবং এগুলোকে প্রিভেন্ট করার জন্য দিস গভর্নমেন্ট মাস্ট বি রুথলেস। আবার বলতেছি ইন দ্য ফিউচার, এবং আবার বলতেছি যে এই ধরনের ঘটনা যেন কোনোভাবে ঘটতে না পারে। আমরা যখনই দেখবো যে এই ধরনের একটা ঘটনা আবার রিপিট হতে পারে আগামী কালকে পরশুদিন, তার আগে এই সরকারকে প্রিভেন্টেটিভ মেজার নিতে হবে, এবং দে নিড টু ইমপ্লিমেন্ট দিস মেজার রুথলেসলি। আবার বলতেছি আমি, ruthless is a very strong word. I agree you are taking it from Western media that this is what you should do. I agree. সো আমরা এখন লাস্ট কোশ্চেনে যাব, তার আগে একটু বলে নিই আমাদের কিছু কথা, আমাদের আরো 4-5 মিনিট আছে হাতে। It's a vast topic, but we cannot touch everything, we cannot make happy everyone. Who cares? We're just trying to do the brainstorming. যে কিছু কি বলতে চেয়েছিলাম আমরা, যে হ্যাঁ বর্তমান সরকার অনেক চেষ্টা করছে বা শক্ত হচ্ছে না, শক্ত হাতে দামার কারণে there was not enough bloodshed. Go back to that first point, right? ব্লাড, মনে কর এই পৃথিবীর একমাত্র কনফ্লিক্ট যেখানে হারু পার্টির ব্লাড আসলে কম শেড হয়েছে, জেতা পার্টির ব্লাড আসলে বেশি গেছে। দিস ইজ ভেরি নেগেটিভ একটা কমেন্ট, বাট আমি ভেরি স্যাড দ্যাট দেয়ার শুড নট বি জিরো bloodshed, there should not be any bloodshed. We do not support any bloodshed. That's what we are trying, that Operation Devil's Hunt এর জন্য zero bloodshed হয়। So please do not misunderstand me, but there is a ক্ষোভ, একটা জাঙ্গলস লতে ল্যান্ডে মানুষের মধ্যে এই ক্ষোভটা আছে। they could not do enough, they could not break that statue because there was a helicopter that actually took her out. So I think the main structure, whatever the system was, the idea was that please stop firing, hold your fire everyone. So
আজকে আমরা বুঝতে পারলাম যে আজকের আলোচনা থেকে বর্তমান 6 মাস পরে যে উই ক্যান নট হোল্ড ফায়ার, ইট লুকস লাইক দিস ইজ ভেরি আনফরচুনেট। মিসবা, এটা কি ব্যবস্থাটা, মোস্তফা কি তাই বলছে? আমি আবার আই বলছি, ওকে কহে। নো, আমি মানে মানে কনক্লুশন হচ্ছে আমি ওনার সাথে মূল কথাটাতে একমত যে দে হ্যাভ লাইক তারা যতটুক হয়তো রুথলেস হওয়া দরকার ছিল, ডিসাইসিভ আমি বলবো রাদার দেন রুথলেস, তারা অতটুক ডিসাইসিভ তারা হতে পারে নাই। এটা হতে পারে যে ল্যাক অফ ভিশন অথবা ল্যাক অফ কোঅর্ডিনেশন এমং এমং দা লাইক এখানে যে যারা এই ইয়াটা চালাচ্ছেন। বাট এখন আসলে যেহেতু অনলি 10 মান্থস, ইট ইজ লাইক টাইম ইজ ক্লিকিং, আপনি দেখবেন যে চোখের পলকে 10 মান্থস চলে গেছে, এবং 10 মান্থসের মধ্যে মানে এত মানে কাজ, বাকি কাজ জমে আছে, এগুলো সম্ভব না সবকিছু গুড করা। পয়েন্ট, গুড পয়েন্ট। সো আমার মনে হয় যে মানে কুইকলি একটা জিনিস পয়েন্টটা আমি বলবো যে এটলিস্ট ইলেকশন নেক্সট আগামী 3টে ইলেকশনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সামথিং লাইক দিস কাইন্ড অফ। Okay, আপনি so এদের that's the final point. You bring the final point. So আওয়ামী লীগ বলতে যাচ্ছি না, আমরা ফেসিস্ট সরকারে যারা ইনভলভ ছিল, আমরা 500 বা 5000 ধরি, আমাদের 460টা উপজেলা, 460টা উপজেলায় যদি 10 জন ধরে ধরি তাহলে 4000, 5000 লোক ধরলাম। এই 5000 লোক তারা অ্যাকচুয়ালি, আমরা বলে থাকি আওয়ামী লীগ তারা চেতনা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসল কথা হচ্ছে তারা সিন্ডিকেট, তারা মাফিয়া। দে হ্যাভ বিন কন্ট্রোলিং দ্য হোল থিং লাস্ট 15 years. So মেবি আওয়ামী লীগ, আমার কাছে অনেকেই বলেছেন যে একটা ন্যারেটিভ হচ্ছে যে এই যে আওয়ামী লীগের 15 বছর ধরে যারা, মানে যদি গত 1 বছর 5ই আগস্ট তো 5ই, ওকে লেটস পুট ইট সিম্পলি, লাস্ট কোশ্চেন, 5ই আগস্টে আমাদের বিপ্লবটা ঘটেছিল সাকসেসফুল। 5ই আগস্টের আগে গত বছর যান 2024-এ 5ই জানুয়ারিতে চলে যান, আজকে 5ই ফেব্রুয়ারিতে যান, 1 বছর আগে, তখন যদি মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, অথবা আপনি বলেন মঠবাড়িয়া, অথবা বলেন এদিকে সিলেটে বলেন, অথবা হবিগঞ্জ, হ্যাঁ, এনিওয়ার ইন দ্য বাংলাদেশ ল্যান্ড অফ 64, যেখানে শেখ হাসিনা উপস্থিত থাকতেন বা ফ্যাসিস্ট সরকার উপস্থিত থাকতেন, যেখানে ছাত্রলীগের সাদ্দাম উপস্থিত থাকতেন, তার পাশে যে লোকটা দাঁড়াইতো সে লোকটা এখনো দাঁড়িয়ে আছে। তাকে কিন্তু pay price, he did not pay price, he is hiding, but he has money, the black man is working, he can, বাংলাদেশে এই মুহূর্তে দাঁড় করাইলে যে কোনো মুহূর্তে আপনি যদি দাঁড়ান, আপনি যদি 5 লাখ টাকা খরচ করেন, 2000 লোক দাঁড় করায় ফেলতে পারবেন যে কোনো জায়গায়, শরীয়তপুরে বলেন, আর আপনি বলেন ওই যে যাকে ঝালকাঠিতে বলেন, আই ক্যানট রিমেম্বার এনিথিং, ছাগলনাইয়াতে বলেন, ছাগলনাইয়াতেও দাঁড়াতে, পরশুরামেও দাঁড়াতে পারবেন। তো তাহলে এই যে লোকগুলো কাজ করতেছে তার মানে কি, মিডিয়া ইজ ওয়ার্কিং দেয়ার। সো প্রশ্ন হচ্ছে যে তাহলে এদেরকে কিভাবে কন্ট্রোল করা যাবে? দ্যাটস দ্য থিং, যে এদেরকে কন্ট্রোল না করে সেই আওয়ামী লীগকে আপনি আবার কিভাবে অ্যালাউ করেন? সো কোশ্চেন হচ্ছে নেক্সট ইলেকশনে, এই আপনি 3টা ইলেকশন বলছেন, আমি বলছি নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ শুড বি অ্যালাউড অর নট অ্যালাউড, আর ইফ অ্যালাউড হাউ, ইন হোয়াট ফর্ম, সংস্কার কমিশন অনুযায়ী। তো এটা লাস্ট কোশ্চেন মিসবাহ, তারপর আমরা শেষ করবো। আমি তো অলরেডি বলে দিয়েছি দে শুড নট বি অ্যালাউড। আপনারা নাজি পার্টি, কেন কেন ডেমোক্রেসিতে আপনি কেন বলবেন না? তাহলে তো আপনি নাজিদেরকে আপনার অ্যালাউ করতে হবে, আপনি এখানে হোয়াইট সুপ্রিমিস্টদেরকে আপনাকে পলিটিক্যাল পার্টিতে অ্যালাউ করতে হবে। ইভেন আমরা যারা যেসব গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বলতেছি, যেগুলাকে আমরা, আপনি ইউকে বলেন, যেগুলাতে গণতন্ত্রের মানে জন্ম মানে কি বলবে মানে পিতৃভূমি মাতৃভূমি জন্মভূমি বলেন, এসব দেশে আমরা কেন এদেরকে অ্যালাউ করা হয়নি? অ্যালাউ করা হয় নাই বিকজ এরা তো গণবিরোধী, এরা তো না না, একটা কাল্ট। প্রফেসর আসছেন তো বলছে ওদেরকে না অ্যালাউ করলে তো বাংলাদেশ জঙ্গি হয়ে যাবে, বাংলাদেশ 2 বছরের মধ্যে সবাই মানে আমরা তালিবান হয়ে যাব, আমরা এটা আইএসএস হয়ে যাবো, ইত্যাদি ইত্যাদি, তা বলে দিচ্ছে। এটা তো আপনার এই যে আপনার নাজিজম বলেন, আমাদের জায়নিজম বলেন, এগুলা জন্মতে এভাবেই আসছে যে বাই ডিহিউম্যানাইজিং সামথিং সামওয়ান, লাইক ওরা তো পুরো বাংলাদেশে যে যারা আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরে যারা আছে বেসিক্যালি তাদেরকে তারা ডিহিউম্যানাইজ করছে। তারা কি এবং বলছে? যে তারা বলছে শিবির, আমি বলিনি এই কথাটা, আমি আজকে বলেছি, এবং অন রেকর্ড, দিস ইজ অফ লাইন, মুস্তফা, হ্যাঁ তারা বলে, হিজ রাইট, বলা হচ্ছে যে এনিথিং ইউ ডু, ইফ ইউ টক এগেইনস্ট মি ইউ আর জামাত, ইউ আর শিবির, এন্ড এক্স্যাক্টলি ইউ আর এ বেজি, তোমার জিহ্বাটা হচ্ছে 2 চিরা সাপের মতো, ইউ আর নট ইভেন হিউম্যান, তোমাকে আমি পিটাই মারতে পারি। হোয়াট ইজ দিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নো ওয়ান আপনি ইজ শিবির, ইভেন মানে ইফ কি দে হ্যাভ এ ডেমোক্রেসি, আই এম নট টকিং ফর দেম, আই এম লাইভলি আমি বলছি, আই উইল নট ভোট ফর জামাত ডাইরেক্টলি, সিরিয়াসলি বলছি এই মুহূর্তে, রাইট নাও, আজকে যদি হয়, কিন্তু I respect their opinion. They have one vote and I have one vote. So এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে মুক্তিযুদ্ধের চেতনা তো উড়াই যাবে, মুক্তিযুদ্ধের চেতনা আমরা খুঁজে পাবো না, আমরা আগাইতেই পারবো না, আমাদের মুক্তিযুদ্ধ না থাকলে আমরা কিভাবে আগামী 30 বছর বাঁচবো? সো
আওয়ামী লীগ আসবে কি আসবে না নেক্সট ইলেকশনে? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন, আজার ভাই, আপনার সঙ্গে আমি ফুললি রেসপেক্ট, যে আমি সাপোর্ট করি সেটা হচ্ছে আই ফুললি রেসপেক্ট দ্য ডিসিশন, লাইক দ্য ডেমোক্রেসি। ওকে, ফার্স্ট অফ অল। এক। দুই নম্বর কথা হচ্ছে যেটা আমি বলি ভাইয়ের সঙ্গে রুল অফ ল, দিস ইজ শুড বি দ্য মেইন প্রিন্সিপাল অফ রানিং এ কান্ট্রি। না, এখন কথা হচ্ছে ইফ উই রিয়েলি বিলিভ ইট হোল হার্টেডলি যে রুল অফ ল, দেন হোয়াট হ্যাপেন, আমরা আমাদের এটা হচ্ছে 2024, এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের কাছে, কিন্তু এই যে কোনো মানুষকেই গুলি করা হয়নি, প্রত্যেক ইচ অ্যান্ড উই হ্যাভ আওয়ার পিকচার, স্টিল পিকচার অ্যান্ড ভিডিও পিকচার, এভরি ওয়ান। আমি যদি বলি যে এই যে 800 বা 900 কিলিং হয়েছে, আমার মনে হয় আমাদের কাছে এভিডেন্স আছে প্রায় 80 থেকে 90% রিয়েল এভিডেন্স আছে। তো এখন আমাদের যে জিনিসটা হচ্ছে, আমাদের মেইন কাজ, আমি আবার বলছি, যত এটা মানুষ দিন যাবে তত দ্রুত মানুষের কাছে এটা ফেড হয়ে যাবে, আমাদের এগুলো হচ্ছে এভিডেন্স নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। আবার বলতেছি, আমাদের এভিডেন্স গ্যাদার করা, এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ। আমি বলছি যে ওনাদের আমরা যেটা করতে চাই হতে হচ্ছে যে যে ইনভেস্টিগেশন, কালেক্ট অল দ্য এভিডেন্স, ডকুমেন্ট ইট প্রপারলি। সেকেন্ড সেকেন্ড হচ্ছে ট্রায়াল প্রসেস। ট্রায়াল প্রসেসে আমাদের লোয়ার কোর্টে আমাদের প্রপারলি, আমাদের যে জিনিসটা হচ্ছে, আই ডু নট ওয়ান্ট, আমরা যেটা শেখ হাসিনার ক্ষেত্রে বলছিলাম, যেটা আমি আবার বলছি যে আই ওয়েন্ট টু শাহবাগ, ঠিক আছে, আমি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমি সেখানে গেছি, এবং এই আমি শেখ হাসিনার বিরুদ্ধে আমি পুরো 10 বছর 15 বছর আমি ফাইট করছি, সবাই জানে আমার ফেসবুকে বা এবং এখানে। কেন? আমার কথা হচ্ছে, সে আমরা যদি বলি যুদ্ধ মানে আমরা কি আর উই ডিনাইং দ্য অ্যাট্রোসিটি অফ 1971? নো, আমরা আবার বলতেছি যে এখন কথা হচ্ছে যে 71-এর যুদ্ধ মানে কেউ না সামহাও আমাদের পাকিস্তানি, এটাকে আমরা কি ডিনাই করতেছি যে আমাদের পাকিস্তানি সেনাবাহিনীকে কেউ সাহায্য করেনি, আলবদর রাজাকার নামে কেউ ছিল না? যদি আমরা ডিনাই করি সেটা এক জিনিস, এবং আমি এখন যেটা আমি জানি যে জামাতও সেটা ডিনাই করতেছে না। এক। তো আমার কথা হচ্ছে যে যদি এটা হয় যে যারা ওখানে যারা জড়িত ছিল, আমরা যদি 24-এর এই শেখ হাসিনার সঙ্গে জড়িত যারা খুন করছে, তাদের ঠিক যদি আছে, বিচার চাই, বুঝতে পারছি। আমরা তাদের বিচার চাই। এক। দুই নম্বর কথা আছে, তাহলে মানে হচ্ছে আমাদের এই যে ট্রায়াল প্রসেস, আমরা যেটা বলছি শেখ হাসিনা সবচেয়ে ক্ষেত্রে যে এই যে দেলোয়ার হোসেন সাইদির যে সাক্ষীকে নিয়ে যায়, সে কেমন করে সে ইন্ডিয়ার কোর্টে গিয়েছে, ইন্ডিয়ার ইয়াতে যে ওখানে মানে বর্ডার ক্রস করলো, এবং সেখানে গিয়ে সে জেলের মধ্যে থাকলো কেমন করে? সে তো হাইকোর্টে বিচার মানে সাক্ষ্য দিতে যাচ্ছিল, সেখান থেকে সে ক্লিয়ার না, যারা জানেন, আমি জানি না ফলোটা, যাই হোক, এনিওয়ে। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমরা শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই, কিন্তু আই ডু নট ওয়ান্ট টু রিপিট দ্য সেম মিস্টেক ফর ডিউরিং দিস টাইম, যে কোনো প্রকার এই ধরনের কোন ক্যাঙ্গারু কোর্টের বিচারের মাধ্যমে জন্য এই বিচারটাকে যে কোনোভাবেই বিতর্কিত করা না হয়। আমি অনুরোধ করব এই বর্তমান সরকারকে বা আমাদের সামনে যে সরকার আসতেছে, কোনোভাবেই এই ট্রায়াল প্রসেসটাকে বিতর্কিত না করার জন্য, লোয়ার কোর্টে হোক, হাই কোর্টে হোক এবং সুপ্রিম কোর্টে হোক, প্রত্যেকটা প্রসেসের জন্য 100% ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়। আন্তর্জাতিক যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক আচ্ছা, ঠিক আছে, এবং বুঝতে যে পারছি। জাস্টিস, মানে তাদেরকে এত সুযোগ, এত আমার কথা এতটুকু হচ্ছে, লিবেল করা যাবে না। আপনাকে কিন্তু ভাই ওটা বলতেছি, আমরা এইচবিএম ইকবালের বিচার করতে পারি নাই বলে, বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে বলে শেখ ভেরি হাসিনা গুড আবার পয়েন্ট, 2001 সালে আসছে, 2008 সালে আবার আসছে, নির্বাচিত হয়েছে, মানুষ ভুলে গেছে। এবং এই যে তারা মানুষ ভুলে যাওয়ার কারণে হলো এইটাই বিএনপির উপরেই স্টিম রোল চালাইলো বিএনপি এবং জামাত। ইনফ্যাক্ট আমি যদি বলবো যে 2001 সাল থেকে 6 সালে তো বিএনপি জামাত সরকার তো ছিল, তারা এসবিএম বিজ্ঞানের বিচার করতে পারে নাই, এবং দে পেইড দ্য প্রাইস নাও। এই যে 16 বছর তারাই সবচেয়ে বেশি দিছে, যেটা বললাম যে না, মূল্য কিছুই হয় না, পরিশোধ না না করছে। না ভাই, এখানে থামতে হবে। এক্স্যাক্টলি, আবার বলতেছি, আমরা যদি সামনের এই সরকার যারা আসতেছে, তারা যদি শেখ হাসিনার যে অ্যাট্রোসিটি বা তার দলে যে অ্যাট্রোসিটি করছে, এরা যদি আমরা যদি বিচার করতে না পারি প্রপার ওয়েতে, নো ম্যাটার আজকে 10 বছর, 20 বছর, 30 বছর পরে, দে উইল কাম ব্যাক এন্ড উইল ডু মার্সিল। ইয়া মোস্তফা, মোস্তফা, শেষ করার আগে আবার 30 সেকেন্ড বলবো ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, ইউ মেড ইউর পয়েন্ট, ইউ আর সেইং দ্যাট, খুবই সুন্দর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে অন্যায়ের বিচার হতে হবে। আমরা যদি 800 খুন হয়, এই 800 খুনের মধ্যে 80টা খুনের বিচার করেন প্লিজ, লিস্ট 80টা খুন। প্রপার বিচার করতে গেলে যদি আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে গেলে তো 2 বছর লাগে, 2 বছর তো এই সরকার থাকতে পারবে না। সো দেয়ার হ্যাজ টু বি এক্সপেডিয়েট, তাই তো, স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হতে হবে ডেফিনেটলি। অ্যান্ড হু কেয়ারস, বাংলাদেশের মানুষ জানে অন্যায় যখন সূর্যের মতো ক্লিয়ার, তখন এত সময় লাগে না ভাই, এত আপনি জোর করে মেঘ আনতে পারবেন না, এটা সূর্যের মতো ক্লিয়ার।
তো না বিচারের আমি শাস্তি। যদি একটাই কথা বলি যে আমরা সাইদের ক্ষেত্রে সাইদের যে গুলি করছে এটা তো প্রমাণ আছে আমাদের, তাই না? এইটার এক্সিকিউশন করলে যে লোক যে পুলিশটা গুলি করলো তার বিচার করতে তো আমাদের মনে হয় 2 মাস 1 মাসও লাগার কথা না। যে আমার তো মনে হয় তার যে বিচার যে আমাদের যে ভিডিও আছে যে সাইদকে গুলি করতেছে মেরলো, এখন আমরা যদি ধরি তুমি গুলি করলা কেন, কোন পুলিশ অফিসার তোমাকে বা কোন ম্যাজিস্ট্রেট তোমাকে নির্দেশ দিছে? এই ম্যাজিস্ট্রেট তোমার কাছে নির্দেশ দিছে কে? তোমার এসপি বা তোমার ডিসি? Okay. এই এসপি যে তোমার এসপির কাছে ডিসিশন কে আসছে? পুলিশের আইজি থেকে? আইজি No, no, তোমাকে কে understand. ডিসিশন Yes, দিতে? follow. শেখ হাসিনা? So they will follow. দ্যাটস ইট। Yes. আমি যেটা বলছেন ভাইয়া যে 800-র মধ্যে 80টার আমরা বিচার খুব দ্রুত করতে পারি, আমার মনে হয় না এটা 1 বছরও লাগার কথা, উচিত না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন লাস্ট পয়েন্টে যাবো, যেটা আমরা বলতে ভুলে গেছি। প্লিজ 1 মিনিট করে সময় নাও আবির ভাই। হুম? যে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, যারা এই আন্দোলনে আলটিমেটলি জয়ী পার্টি, যারা হচ্ছে জিতা পার্টি, তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আমরা জানি খবরে, এভরিওয়ান নোজ দ্যাট ইটস কামিং ভেরি সুন। 50-এর বেশি কেউ থাকতে পারবে না সেখানে, 50-এর নিচে লোক থাকতে হবে, এবং সারা বাংলাদেশ থেকে তারা হয়তো সবাই, আমি খুব পেসিমিস্টিক বুঝি, তারা হয়তো 20টা সিট পাবে নেক্সট ইলেকশনে। বাংলাদেশ জামাতও হয়তো 20টা সিট পাবে। হয়তো বাংলাদেশ বিএনপি, আমি বলছি হাইপোথেটিক্যালি, বাংলাদেশ বিএনপি হয়তো অনেক সিট পাবে, 170টা সিট পাবে, 180টা, যাই না জব করবে। আওয়ামী লীগ হয়তো 20টা সিট পাবে, যদি আওয়ামী লীগ অ্যালাউড হয় করতে, বা অন্যান্য দল মিলে পাবে। ইন্দোনেশিয়ায় যারা সরকার, তারা 13% এখন ভোটার। ইন্দোনেশিয়া এতগুলা দল, এত দল ইলেকশন অংশ নিয়ে 13%, কেউ 7%, কেউ 9%, সবাই মিলে কোয়ালিশন গভর্নমেন্ট। তো প্রশ্ন হচ্ছে যে সেটাই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আসলে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং খুব অচিরেই আসছে। সো এই ব্যাপারে কোনো কমেন্ট এবং আছে কিনা, তারপরে আমরা লাস্ট 30 সেকেন্ডস কমেন্ট দেবো। এখন 1 মিনিট মিসবা। বৈষম্য আমরা জানি সবাই, এবং সব খেলা কি আসলে তাদের, তারা কি ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য, একচ্ছত্রীপত্র করার জন্য এই মুহূর্তে আওয়ামী লীগকে বঞ্চিত করতে চায়? না, আওয়ামী লীগকে ব্যান্ড করলেও তারা 180টা সিট পাবে না। না, পাবেন। আমি আমি একমত। এই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা চাচ্ছে, এটা মনে হয় দেশের আমিও চাই, যে আমাদের সম্পূর্ণ নতুন ফ্রেশ মাইন্ডের এই ধরনের পরিবারতান্ত্রিক রাজনীতি বলেন, এতদিন বাংলাদেশে যেগুলো চলে আসছে রাজনীতির নামে, এক ধরনের মাফিয়াতন্ত্র বলেন, পরিবারতন্ত্র বলেন, এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং এই ছাত্ররা তাদের জীবন দিয়ে বলেন, তাদের নিরপেক্ষতা দিয়ে বলেন, দেশের জন্য তাদের যে কমিটমেন্ট, এবং এই ছেলেগুলো দেখেন, এরা ডিবেটর, এরা অসম্ভব মেধাবী ছেলেমেয়েরা, সুন্দর কথা বলে। আমি চিন্তা করি, যখন আমার ওই বয়সে আমি কিভাবে কথা বলতাম, আমার রাজনৈতিক নলেজ কতটুক ছিল, ডেপথ কতটুক ছিল, দেশের জন্য আমরা তো পালায় আসছি, দেশের জন্য ডেডিকেশন কতটুকু ছিল। আই এম রিয়েলি ইমপ্রেস, এবং আমি মনে করি দে দে হ্যাভ প্রুভেন দেয়ার লাইক মেরিট। উই শুড গিভ দেম চান্স, এন্ড দে আর ডুইং দ্য রাইট থিং। আমি জানি না জাতীয় নাগরিক কমিটির বাইরে করে অন্য কিছু করবে কিনা, বাট হোয়াট এভার দে আর ডুইং, আই উইল বি উইথ দেম, এবং রিয়েলি রিয়েলি উইথ মাই হার্ট। থ্যাংক ইউ। সো হোয়াট ইউর সেইং, 30 সেকেন্ড আবার বলবো পরে। হোয়াট ইউর সেইং ইজ দ্যাট তারা অপরিপক্ক, কিন্তু তারা, তাদের সাহসের কোনো অভাব নেই। আমার বুক ভরা, এক বুক ভরা সাহস, ওদের বুক আসলে 3 বুক ভরা, 3 গুণ। আপনি আপনি দে ভেরি ইয়াং, আপনি ওদের কাছ থেকে এর চেয়ে বেশি পরিপক্কতা আশা করে লাভ নেই। দে উইল লার্ন ইট ওভার দ্য টাইম। সো তারা আমার চেয়ে অনেক বেশি পরিপক্ক, গিভেন লাইক হোয়াট আই ওয়াজ ডিউরিং দেয়ার টাইম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এইটা যে, তার মানে ওদেরকে আমি গ্লোরিফাই করছি না। ইউ ডু রং, দেন উই উইল টক অ্যাবাউট ইট। ইউ ডু রং, দ্যাটস হাউ দে এক্স্যাক্টলি। লার্ন। ওটাই তো বলছে, তাই না? হাসনাত বলছে, বা যে বলে, কারণ ওরাই যে আসলে পলিটিক্যাল লিডটা করবে। যারা সরকারে আছেন, ওই 3জন কিন্তু পদত্যাগ করতে হবে, তা নাহলে আসতে পারবেন না নাহিদ রাজনীতিতে। আসবে, নাহিদ প্রথমে বের হয়ে আসবে, বাকিরা 2জন থাকবে, ওরা ইলেকশনের আগে বের হয়ে আসবে। ইলেকশন আগে তো দিস ইজ এ প্ল্যান, দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এর মধ্যে তো গোপন অনুসন্ধিৎস, গোপন একটা ষড়যন্ত্র খোঁজার কোনো দরকার নাই। আমেরিকার ষড়যন্ত্র দেয়ার ইজ নাথিং। আর চীনের আপনি ষড়যন্ত্র। আপনি যদি যেটা বলছেন, যদি বাংলাদেশে রুল অফ ল, প্রপার বিচার হয়, আমরা হাসিনার অডিও রেকর্ড আসছে যে হেলিকপ্টার থেকে যে গুলি করার অর্ডারটা সরাসরি হাসিনার মুখ থেকে আসছে, এটার অডিও রেকর্ড আছে, যেটা এখনো বাইর করা হচ্ছে না, যেহেতু এটা এভিডেন্স হিসেবে কোর্টে ইউজ হবে। সো আপনি যদি প্রপার বিচার করেন, উইথ দ্য উই হ্যাভ অল দ্য এভিডেন্সেস। এই যে আমাদের মোস্তফা কামাল ভাই বললো যে সাইদের গুলি করার ভিডিও আছে। সো আপনি যদি প্রপার বিচারই করতে পারেন, আওয়ামী লীগের ইলেকশন আসার কোনো সুযোগ নাই। আপনি হত্যাকারীদের দিয়ে বিচার করতে পারবেন। এই আওয়ামী লীগের প্রত্যেকটা এমপির হাতে রক্ত লেগে আছে। That's it. আমি একটু এখানে যোগ করি যেটা ভাইয়া আপনি বললেন। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে একটা মন্তব্য করি যে নতুন যে রাজনৈতিক দল, আমি আবার বলতেছি, আমি ফার্স্ট অফ অল আমি যেটা বলি, আমি ছাত্র নেতাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে এই যে একটা আমরা সমবেতভাবে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারকে মানে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এক। এখন 2 নম্বর কথা হচ্ছে, এখন তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। আমরা যে জিনিসটা আমি বলি যে আমরা যেহেতু তাদের এক্সপিরিয়েন্স কম, বা পলিটিক্স ইজ এ লং জার্নি,
ঠিক আছে, আমরা যদি বলি ইমরান খানের এক্সপিরিয়েন্সটা দেখি, আমরা ইমরান খান দল গঠন করার মানে প্রথম নির্বাচনে একটা সিটও, মানে সে দল গঠন করছে, ইমরান খানের মতো পার্সোনালিটি প্রথম নির্বাচনে সে একটা সিটও পায়নি প্রথমে, মানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। মানে এরপরে হচ্ছে প্রভিন্সিয়ালে সে জেতা শুরু করছে, এবং এরপরে মানে সর্বশেষ যখন আমি বললাম যে 20 বছর পরে সে আসে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হচ্ছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, হয়তো তারা যে দলটা গঠন করতেছে, আমরা নেক্সট ইলেকশনে তাদের হয়তো অনেকেই হয়তো দেখা যায়, আপনি যেটা বললেন যে হয়তো 10টা পাইলো, 20টা পাইলো, দেখ বা 2টা পাইলো, আমি বলি ধরে নিলাম যে নাহিদ এবং এই 6জন সমন্বয়ক ছাড়া কেউই জিততে পারলো না। আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে এই 6জন হলেও তারা যেন তাদের যে এই যে 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 মোটিভেশন নিয়ে যে দলটা গঠন করতেছে, যে এইম নিয়ে যে একটা দেশের আমরা সেটা যেন তারা হোপলেস না হয়, তারা যেন অন্য কোনো দলের সঙ্গে নির্বাচিত হওয়ার পরে এই দলে ওই দলে যোগ না দিয়ে তারা এই একজন এমপি হলো তাদের দলটা টিকে রাখে, এবং তারা যেন ইমরান খানের মতো চিন্তা করে যে আমরা আজকে প্রাইম মিনিস্টার না, আজ থেকে 20 বছর পরে আমরা আমাদের দলটা বাংলাদেশের ক্ষমতা আসবে, এখন যে আসতেছে আসুক। আমি যদি ইফ আই ক্যান স্টিক টু মাই প্রিন্সিপাল, at some point people will mobilize behind us. এক্স্যাক্টলি যে পাকিস্তানে যে ঝর্ণাটা ঘটছে সেই ঝর্ণাটা ঘটবে। আমি আবার বলছি, আমরা এখন তাদের এইটা একটা No, Pakistan is not an example. Sorry, I have to really counter you there. Pakistan is a failed state right now. Bangladesh is No, no. better than Pakistan so No, far. no, that is Bangladesh one thing. will do better. না 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 না, আমি বলছি পাকিস্তান নট এস এ কান্ট্রি। আমি বলতেছি এখানে আমি বলছি ইমরান খান যে পদ্ধতি, মানে যেভাবে একটা দেশের যেভাবে সে 20 বছর পরে আসতে দল ফর্ম করে, মানে আপনার সাকসেস রাজনীতিতে কখনোই আসে না। Understood. You are talking about the one incident, but আমি ওটা আবার reiterate করি. But India is not an example for Bangladesh. Pakistan is not an example. Bangladesh stands by alone. বাংলাদেশ একা একা গড়িয়ে যতদূর যেতে পারে ততদূরই যাবে। এবং যার যার সাহায্য তাদের মনে হলে তারা আমাদেরকে যদি ইফ দে ফাইন্ড দ্যাট দিস ইজ গুড ফর দেম, দেন দে উইল হেল্প আস। আমরা কারোর কাছে বেগার না। উই আর নট বেগার ফর ইন্ডিয়া এন্ড উই আর নট বেগার ফর পাকিস্তান, সিরিয়াসলি। আদারওয়াইজ আমরা আমি এটাও বলতেছি যে আমি পাকিস্তান বাংলাদেশের কোনো কিছু ওটা মডেল না। আমি বলতেছি তাদের যেটা হচ্ছে যে সৎ থাকার জন্য, তাদের যে পলিটিক্সে সৎ থাকা, যে বি অনেস্ট, বি হাম্বল ইজ দ্য টু মোস্ট ভাই, ইম্পর্টেন্ট বাংলাদেশিরা আবার এটা কোয়ালিফিকেশন পছন্দ করে না। পলিটিশিয়ান নিয়ে। বাংলাদেশিরা একটু চায়, মাসল চায়। হ্যাঁ, আর্মি পাওয়ার, ব্যাটেন, ওই ধরনের কথা। এক কথা বলছে, পরের দিনে 3 দিনে লাশ পড়ে গেছে। নাহিদের পাছার গরম হয়ে লাল হয়ে গেছে, মনে আছে? ডিবি হারুনের অফিস থেকে আসছিল, সেই ছবি আমাদের মনে আছে, দগদগে। আজকের পোস্টারেও আছে। আমি আসলে পোস্টারটা দেখাই নাই, আজকে আর যাই নাই আমরা। তবে একটু শেয়ার করে শেষ করি। সো লাস্ট কোশ্চেনে আসছে। আমরা লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে আই হোপ আই হ্যাভ ইট সামওয়্যার। দিস উইল বি লিটল ডিফিকাল্ট। আমরা এই যে আমার সবকিছুই আজকে আমার ওপেন হয়ে যাচ্ছে, বাট আমি একটু শেয়ার করে নিয়ে আসি যে আমাদের ফোল্ডারটা। হ্যাঁ, আমরা যাচ্ছি। এবং আমার লাস্ট কথা হচ্ছে ভবিষ্যৎটা কি আগামী 2 মাসে। আমরা তো এখনো দেরি আছে ইলেকশনের আগে। তো আমরা আগামী 2 মাসে কি আশা করতে পারি সেটা নিয়ে আমরা লাস্ট 30 সেকেন্ডস কমেন্ট শুনে শেষ করবো। একটু বড় হয়ে যাচ্ছে এবার, কিন্তু সমস্যা নেই, কারণ বিষয়টা অনেক ইন্টারেস্টিং। সেই জন্য আমি এই ছবিগুলো দিয়ে শুরু করি। যে আই থিঙ্ক আমরা শেয়ার করছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শান্ত সৌম্য একটি চেহারা, এই চেহারাটা আমাদেরকে সাহস দেয়। তার কানেকশন আমাদেরকে অবশ্যই সাহস দেয়। এবং তারপরে আমাদের বইমেলা হচ্ছে, বইমেলায় ঘটনা ঘটছে, আমরা দেখছি ডাস্টবিনে যাচ্ছেন অনেক সুশীল সমাজের অনেক কমেন্ট আসছে। এই ধানমন্ডি 32 নম্বর শেষ। আর এরপর ওই দেখেন যুবদল লিডারকে যৌথ বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে তার লাশটা ফেরত এসেছে, কিন্তু কিভাবে তাকে মারা হয়েছে। এবার একটা মানুষের জান অনেক শক্ত, তাকে মারতে হলে অনেক শক্ত। অনেক বুয়েটে যখন আবরারকে মারা হয়েছিল অনেক শক্ত, কিন্তু এত কষ্ট। মানুষের জান বের করা অনেক কঠিন। আপনারা যদি বুঝতে না পারেন, সেখানে আমার কিছু বলার নেই। জান এত সহজে যায় না, মানুষের জান অনেক সময় লাগে, তিল তিল করে। তো আমরা এই মুহূর্তে অল উই আর শেখ হাসিনাস ম্যান, এটা দেখতে পাচ্ছি অনেকে পোস্টারেই আছে। সো এই মুহূর্তে সাম অফ দি ভয়েসেস আর কামিং ফ্রম দ্য ম্যান, দ্য শেখ হাসিনাস ম্যান হু হ্যাজ দ্য ব্ল্যাক মানি। দে ওয়ান্ট টু, আগেই তো ছিল ভালো, দে ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট লাইফ of everything is settled. But this is very unfortunate. We condemn it, and we hope that it could be avoided. It could be easily avoided if she should have stayed, refrain from what she's saying, because there is no point talking about it right now and blaming others. When you are a Haru party, you have to accept হারটাকে তো accept করতে হয় মানুষকে। বিশেষ করে যে দেশে 80%
স্বশিক্ষিত না মানুষ, সেই দেশে এভাবে মানুষকে উত্তেজিত করার কোনো প্রয়োজন নেই। পাগলকে নৌকা নাড়াইতে বলবেন না, তাহলে পাগল কিন্তু নৌকা নাড়াবে। এটাই হচ্ছে সাধারণ জনগণ এই মুহূর্তে এর থেকেও অনেক দরিদ্রতর অবস্থায় আছে। দিস আর নট শেখ হাসিনাস ম্যান, দিস ইজ ডক্টর ইউনুসেস ম্যান, দিস ইজ আমার মানুষ। আই ক্যান রিলেট, আমরা ইমোশনাল হয়ে যাই। আই ক্যান রিলেট যে এইভাবে আমরা গিয়েছি জীবনের একটা সময়, এইভাবে আমরা দেখেছি। দিস ইজ হোয়াটস দ্য ফিউচার অফ দিস পিপল, দিস ইজ দ্য পিপল অফ বাংলাদেশ। উই নিড টু রিয়েলি ওয়ার্ক ফর দেম। এই আগুন দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করা যাবে না। এই চামচামি দিয়ে, এই যে চামচামি, এই হাসি জীবনে ভোলার মতো না। একবার দেখলে দুঃস্বপ্নের মধ্যেও আপনি আসবে এই হাসি। এই হাসি আমরা আর দেখতে চাই না। আমরা চাই না হাসনাত হাসছে আর তার পাশে তার চামচারা এইভাবে হাসছে, আমরা দেখতে চাই না। কত ইয়াং এরা, জীবনটাই শুরু করেনি এরা। তো আসলে এখানেই স্টপ শেয়ার করি, এরা তো জীবনে বইয়ের ঝাক্কাই পায় নাই, বোঝে নাই যে বউ কি ঝামেলা, তারা জীবন কিভাবে সামলাবে। সো থ্যাংক ইউ। লাস্ট কমেন্টে আমরা যাই এবার, যে আগামী 2 মাসের ভবিষ্যতের বাংলাদেশের একটা পজিটিভ একটা ইমেজ শুনতে চাই। মোস্তফা, তোমাকে আগে বলি, তারপরে শুনি। আগামী আচ্ছা, লাস্ট আমি 30 সেকেন্ড প্লিজ। আমি একটাই অনুরোধ, আমি এই যেটা শুনে বললাম যে আমরা এখন আমাদের উচিত যে 10 মাস আছে, আমরা চাই আমাদের ডক্টর ইউনূসের রেপুটেশন ব্যবহার করে আমাদের দেশের সর্বোচ্চ সংখ্যক ব্র্যান্ডিং করা। আমাদের এই যে আমরা কালকে বণিক বার্তায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে, ব্যবসায়ীরা গত 6 মাসে কোনো বিনিয়োগ করে নাই। আসলে এটা শুধু বাংলাদেশি ব্যবসায়ী না, বিদেশি ব্যবসায়ীরাও আসবে না। আমি যেমন গতকাল একটা নিউজে দেখলাম যে এলন মাস্ক আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এপ্রিল মাসে। আমরা যদি আসলে এই আগামী 2 মাস আমরা যদি এই ধরনের রাস্তাঘাটে যদি জিয়াফত পার্টি থেকে শুরু করে কোনো ভাঙচুর, মব জাস্টিস সবকিছু বন্ধ করে আমরা যদি ইউনূস সরকারকে এম্পাওয়ার করি, আমরা যদি বলি যে তাকে সুযোগটা দেই, আমি বিশ্বাস এই 10 মাসে অনেক কিছু করা সম্ভব তার পক্ষে। আসলে আমি আবার বলছি, আমি যে গ্লোবাল যে ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড গুলো আমরা আসতেছে, যে এইটা সবাইকে নিয়ে আসা সম্ভব। এবং আমরা যদি বলছি দিস ইজ ওয়ান অফ এ লাইফ টাইম অপরচুনিটি, আমি বিশ্বাস করি আগামী হয়তো 30 বছরও ডক্টর ইউনূসের মতো ব্র্যান্ডেড পিপল বাংলাদেশে আসবে না, কোনো দেখতে পাচ্ছি না আসলে ডিস্টেন্ট ফিউচারে। তো ডক্টর ইউনূস আর বেঁচে থাকবেন না বেশি, হি হ্যাজ অলরেডি, ঠিক আছে, আমি যদি মনে করি। He has no interest to stay here even. He has other এক্স্যাক্টলি। things to do. তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা তাকে সুযোগ দেওয়া উচিত। এই 10 মাস আমরা আমাদের পার্সোনাল যে ইগো, পার্সোনাল যে চাওয়া পাওয়া, এগুলো থেকে বন্ধ করে আমরা সরকারকে বলি তাদের কাজটা করতে দিতে দিই। এবং আমরা যদি এটা করতে দিতে দিই, আমার বিশ্বাস যে উনি এই সর্বনিম্ন সময়ে সর্বোচ্চ সংখ্যক বেনিফিট বা সবকিছু, আমরা বলি যদি এম্পাওয়ারমেন্ট বলি, জব বলি, সবকিছু দিতে সম্ভব। এবং আমি এই অনুরোধ করি পুরো দেশের মানুষকে যে এই সুযোগটা আমরা এই সরকার, ইউনূস সরকার এবং তার যে উপদেষ্টা মণ্ডলীকে আমরা দেই। Thank you আমরা so much. কোনোভাবেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে তুলে না নেই। প্লিজ ডু নট ডু দ্য মব জাস্টিস। আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই। প্লিজ লেট দেম ডু ইট। Thank you. Thank you. Have confidence. Thank you. Musbah. আমার পয়েন্টটা আপনাদের সাথে একমত। শুধু মানে আমার মূল ফোকাসটা থাকবে আমাদের যে ছাত্র, ইটস এ বিগ, মানে এত বেশি স্টেক হোল্ডার, বিভিন্ন গ্রুপের, বিভিন্ন মননের, বিভিন্ন ধরনের পলিটিক্যাল বলেন, ধর্মীয় বলেন, বিভিন্ন ধরনের আইডিওলজি ছাত্ররা ছিল। এবং এখন আমরা যেটা দেখতেছি যে আমার মনে হয় এদের উদ্দেশ্যে আসলে যদি আমি সবার উদ্দেশ্যে কিছু বলার না, আমি এদের জন্য একটা কথা বলবো, ইউ শুড নো হোয়েন টু স্টপ এন্ড হোয়ার টু স্টপ। এই যে আপনি কিছু হলে আপনি বলতেছেন যে রমনার বটমূলে গিয়ে পহেলা বৈশাখ আপনি গরু জবাই করবেন, যদিও আমি দুষ্টামি করে সাপোর্ট দিয়ে বলেছি যে হ্যাঁ আমরা চাটগাঁয়া লোক, আমরা গরু টরু খাওয়া একটু বেশি পছন্দ করি, সবসময় খাই, গরু ছাড়া হয় না। বাট সবকিছুতেই নাক গলানোর দরকার নাই। হানিমুন পিরিয়ড ইজ ওভার, রেভুলেশন হয়ে গেছে, রেভুলেশন ইজ কন্টিনিউইং, বাট তোমাদের যে হানিমুন পিরিয়ড ছিল এটা ডান। আগামী 10 মাসে তোমরা কি করতেছো এটা দিয়ে তোমাদেরকে বাকি সারা জীবন বিচার করা হবে। So this is very important and crucial time. A 10 months, they should be like, think about all those long-term impact of what they are doing now. And they should only work on those projects and with that vision that will actually benefit us for the long term. আপনি নির্বাচন কমিশন বলেন, এই মানে মব জাস্টিস বাদ দিয়ে আপনি ধরেন যথাযথ বিচার প্রতিষ্ঠা করা। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র আসলে ছাত্রদের দায়িত্বও না, আমি বলবো যে আমাদের প্রধান উপদেষ্টাও এই ক্ষেত্রে কিছু ওই যে ডিসাইসিভ ডিসিশন, যদিও হয়তো দেখা যাবে আমাদেরকে, আমি বলবো আমাদের প্রয়োজনে কয়েকজন উপদেষ্টাকে বাদ দিয়ে, আমি বলবো না যে পিনাকির ভাষায় যে ডায়াপার উপদেষ্টা বলবো না, আমি বলবো যে তারা প্রত্যাশিত ইয়া দেখাতে পারতেছেন না পারফরমেন্স, তাদেরকে বাদ দিয়ে প্রয়োজনে আমরা অন্য কাউকে দিয়ে ট্রাই করি। হোয়াই নট? 10 months ইজ এ বিগ টাইম, আই মিন এনাফ টাইম টু ডু আ লট অফ ওয়ার্ক।
এবং তারা গত 5-6 মাসে কিন্তু অনেক ভালো কাজ অনেক জায়গায় অনেক কিছু করে দেখিয়েছেন। হোয়াই নট ইন দ্য আদার্স? লাইক আমরা যদি ধরেন স্পেশালি আমি বলবো পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, এসব যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে এদের যে আমরা নট আপ টু দা মার্ক পারফরমেন্স দেখতে পাচ্ছি, এইগুলোতে Thank you. তাদের ফোকাস করা উচিত। Thank you so much. Thank you so much. I think the darkest nights produce the brightest stars. এর ব্যাপারটা যাচ্ছে এই সময় একটা darkest nights যাচ্ছে। আমি দেখছি মায়ানমার, মোস্তফা যেটা বললো, মায়ানমার, ইজিপ্ট, ভেনেজুয়েলা, ইউক্রেন, সব জায়গাতে এরকম হয়েছে। হ্যাঁ, কিউবাতেও হয়েছে, বিপ্লব হয়েছে, আরব স্প্রিং হয়েছে। ইউ আর রাইট। No one, I repeat, no one has this leader like Dr. Yunus. Thank you so much that Dr. Yunus has given us that this land of the soil. But I am not kissing. সবাই তাকে সমালোচনা, তারপরে কি হয়েছে, উনি তো এটা করতে পারে না, ওটা বলে ইউসুফ সরকার। This is not fun. You cannot fun about everything. ইউসুফ সরকার, ওকে আক্কাস সরকার হলো ওইটা করতো, বললাম, আমি যেটা বলি। But remember what's the difference between আক্কাস সরকার and ইউনুস সরকার. So try to gain something out of it. ভবিষ্যতের বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। আমরা আবার গল্প করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।